আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন আমাদের চ্যানেলটিকে নতুন এবং এক্সক্লুসিভ কন্টেন্টসের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য থাকছে সুলেখক সুমিত মিত্রর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, বহুরূপী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন সুমিত মিত্রর কলম থেকে বহুরূপী। সেদিন রাতে কি হয়েছিল তোমার সাথে? স্ত্রী সর্বাণীর মুখে পুনরায় একই প্রশ্ন শুনে খানিক বিরক্ত হলো শঙ্কর। রোজ রোজ এই একই প্রশ্ন। ক্লান্ত হও না তুমি? হ্যাঁ, আরে বলেছি তো সেদিন রাতের কিছুই আমার মনে নেই, কিচ্ছু না। শঙ্করের বাঁ হাতটা আলতো করে চেপে ধরে ধীর গলায় বলল, তোমার হাতের ক্ষতটা যতবার দেখি জানতে ইচ্ছে করে সেদিন কি হয়েছিল। হাতের ক্ষতটা শুকোয় না কেন? শঙ্করের বাঁ হাতের বুড়ো আঙুলটা গাঢ় সবুজ, আঙুলের মাথায় নোকটা নেই। এছাড়া পুরো আঙুলে সারি সারি দাগ, ভেতরের মাংসটুকু স্পষ্ট দেখা যায়। এই নিয়ে সে বিগত 2 মাস যাবৎ প্রায় 12 জন চিকিৎসকের শরণাপন্ন হয়েছে, কিন্তু কোনো চিকিৎসকই তার এই আঙুলের সুস্থতার সুরাহা করতে পারেনি। আঙুলটার থেকে মাঝে মাঝে সবুজ আঠালো তরল জাতীয় কিছু গড়িয়ে পড়ে, সেই সাথে উটকো একটা গন্ধ। সব শেষ অগাধ পীড়া তো রয়েছে, যার প্রভাবে রাতে এসে ঠিকমতো ঘুমোতে অবধি পারে না। শঙ্কর গ্রাম থেকে ফেরার পরেই সর্বাণী শঙ্করের আঙুলে এই ক্ষতটা দেখে চলেছে। ক্ষতটা কি করে হলো তা বলতে নারাজ। প্রতিবারই প্রশ্ন করলে সে এড়িয়ে যায়। ক্ষতের পেছনের রহস্যটা যে তার জানা, তা সর্বাণী বেশ ভালো করেই জানে। তুমি আমার থেকে লুকোচ্ছ কেন বলো তো? আমাকে না জানালে তোমার আঙুল ঠিক হবে কি করে? সর্বাণী, এই ক্ষত যে আর কোনোদিন ঠিক হবে না। হতাশ গলায় বলল শঙ্কর। কিছু সময় থেমে থেকে পুনরায় সে ক্ষীণ স্বরে বলল, আমি আমার পাপের ফল পাচ্ছি সর্বাণী। সনাতনের সাথে অমনটা করা আমার উচিত হয়নি। নিজের পাপের শাস্তি পাচ্ছি আমি। সর্বাণী কিছুটা এগিয়ে এসে শঙ্করের গা ঘেঁষে বসল। শান্ত গলায় সে বলল, কি হয়েছিল সেদিন? দেখো, আমায় বললে তুমি কিছুটা ভার মুক্ত হবে, ডাক্তারেরও তোমার চিকিৎসা করতে সুবিধা হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে শঙ্কর স্মৃতিতে কয়েক মাস পিছিয়ে গেল সেই পাপের সূচনা লগ্নে। ক্রমে বলতে শুরু করল সে, 3 মাস আগে। ওদিকটা যাস না বাবা, জোনাকিরা ধরবে, জোনাকিরা ধরবে, যাস না। শুষ্ক হাত জোড়া শঙ্করের বাঁ দিকে ইশারা করে ভয়ার্ত কণ্ঠে বাক্য দুটো আওড়ালেন বৃদ্ধা। শুনে শঙ্কর থমকে দাঁড়াল। ভুরু জোড়া তার খানিক কুঁচকেছে। গ্রামে এখনো অবধি সে ঠিকমতো প্রবেশ করেনি। এরই মাঝে কি সব আজগুবি কথা শুনতে হচ্ছে। কিঞ্চিত বিরক্ত হলো সে, তবু বৃদ্ধ মহিলা দেখে নম্র স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, ওই দিকটায় আমি যাব না, এইবার রাস্তাটা ছাড়ুন। বৃদ্ধার বয়স অনায়াসে 70-এর কাছাকাছি হবেই। ওনার শরীরটা থেকে থেকে থরথর করে কাঁপছে। উস্কো খুস্কো চুল, গায়ে ময়লা পোশাক, সেই সাথে উদ্ভট দুখানা বাক্য, সব মিলিয়ে শঙ্কর ধরেই নিয়েছে বৃদ্ধা হয়তো মানসিক ভারসাম্যহীন। এক শব্দে লোকে যাকে পাগল বলে। শঙ্করের প্রত্যুত্তরে বেশ খুশি হলেন বৃদ্ধা। রাজ্যজয়ী এক হাসি হেসে বৃদ্ধা মাথা দুলিয়ে পুনরায় বললেন, ওদিকটা যাস না বাবা, যাস না। সতর্কবাণী বলে সরে দাঁড়ালেন তিনি। শঙ্কর পুনরায় হাঁটতে শুরু করল।
চলতি পথে অবশ্য একবার পথের বাঁদিকে তাকালো সে। সেদিকটায় তেমন বিচিত্র কিছুই নেই। দুটো তাল গাছ, যার পেছনে বিস্তীর্ণ সবুজ মাঠ, আর মাঠের শেষ প্রান্তে সারি সারি গাছ। হয়তো সেদিকটাতে যেতেই বৃদ্ধা নিষেধ করেছেন। আধ ঘন্টা জুতোর তলা খুইয়ে সে বাজারে প্রবেশ করল। বাজার থেকে তার জন্মভিটে মিনিট 10 দূরত্বে। চিরচেনা পরিচিত বাজারটা আজ বেশ অচেনা লাগছে। সবকিছু কেমন যেন বদলে গেছে। বদলাবারই কথা, সময়টা যে বেশ দীর্ঘ। এক নাগারে 10 বছর পর যে গ্রামে পা দিয়েছে সে। দোকান ছেড়ে এক যুবক দ্রুত পায়ে হাসি মাখা মুখে তার দিকে এগিয়ে এলো। আহা শঙ্কর, কি অবস্থা রে তোর? যুবকের দিকে চেয়ে থেকে সে খানিক সন্দিহান হলো। তার চেনা কেউই হবে, কিন্তু কে? চেনার মধ্যে যেই পুরো গ্রামটাই পড়ে। এই তো চিনতে পারলি না? আরে চিনবি বা কেমন করে? এখন তো তুই বড় মানুষ হয়েছিস। হ্যাঁ, বড় মানুষ। খিকখিক করে হেসে উঠে শঙ্কর বলল, আরে হিরে সনাতন, তোকে তো একেবারে চেনাই যাচ্ছে না রে। লম্বায় তো 6 ফুট ছুঁয়ে ফেলেছিস। হ্যাঁ, অথচ আমাদের মধ্যে সবচেয়ে ছোট ছিলি তুই। তা এত বছর পরে কোত্থেকে এলি তুই গ্রামে? এসেছি বলেই গম্ভীর হলো সে। সেকেন্ড কয়েক চুপ করে থেকে পুনরায় বলল, ওই পৈতৃক ভিটে বাটি বিক্রি করতে। আসলে একটু টাকার দরকার। তা কোথায় থাকবি তুই? কাকাদের বাড়িতে। নিজেদের বাড়িটাতেও থাকতে পারি। তা দোকানটা কি তোর? আচ্ছা, সাবধানে যা তুই। কাজ ছেড়ে বিকেলে তোর সঙ্গে কথা বলবো ক্ষণে। হ্যাঁ। সনাতনের কাছ থেকে বিদায় নিয়ে পুনরায় হাঁটা ধরল শঙ্কর। প্রথমে এক পলক নিজের পৈতৃক ভিটেটা দেখে নিয়ে কাকাদের বাড়ির উদ্দেশ্যে পা চালায়। তার বয়স যখন 15, তখন তার বাবা গত হয়। অবশ্য খুনি বলা চলে। রাজনীতিতে জড়িয়ে রামদার আঘাতে মৃত্যুবরণ করেন তিনি। এরপর শঙ্করকে নিয়ে তার মা শহরে চলে আসেন। মামারা সহায় হন। তাদের ছায়াতলেই পড়ালেখা শেষ করে শঙ্কর। অবশ্য এর ভেতর কয়েকবার সে গ্রামে আসতে চেয়েছিল, কিন্তু সেই সুযোগ হয়েও এক প্রকার হয়ে ওঠেনি। শঙ্করের 2 কাকা, তাদের সঙ্গে তার সম্পর্কের ডোর বেশ নড়বড়ে। নিজের বাবা গত হওয়ার পর কাকাদের তরফ থেকে সে কোনো রূপ সহায়তা পায়নি। তবু আজ বাধ্য হয়েই ছোট কাকার বাড়িতে দুপুরের খাওয়াটা সারতে হয়েছে তাকে। খাওয়া শেষে অবশ্য মিনিট 5 দাঁড়ায়নি সে। কাকার কাছ থেকে নিজের বাড়ির চাবিটা নিয়ে দ্রুত পায়ে চলে আসে। দোতলা ঘরটা আজও আগের মতো একই রকম আছে। পুরো গ্রামের রূপ বদলালেও ঘরটার রূপ 1 কিঞ্চিতও বদলায়নি। কেবল ধুলো আর নিস্তব্ধতায় ঢাকা পড়েছে। খটখট লাঠির আওয়াজ শুনে শঙ্কর পিছন ফিরে তাকালো। আমার উপরে রাইগা আসিস বাবা? লাঠিতে ভর দিয়ে শঙ্করের দিকে এগিয়ে এলেন ছোট কাকা। শঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িটার অবস্থা দেখ, কোনো রকমে দাঁড়াই আছে। টিনগুলা সব খুয়ে গেছে। আমার বাড়িটাতে থাক না বাবা। এই 10 বছরে আপনি 10 বার আমার খোঁজ নিয়েছেন? রুক্ষ স্বরে বলল শঙ্কর। পেছন থেকে কোনো জবাব এলো না। শঙ্কর হেসে বলল, আপনি আপনার শত্রু হয় কাকা। একবেলা খাওয়ালেন, তার জন্য আমি কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। এইবার যদি এই ভিটেটা ছেড়ে... এইটুকু বলে থামল সে। পেছন থেকে কোনো আওয়াজ না পেয়ে পেছন ফিরে তাকালো। দেখল পেছনে কেউ নেই। খানিক বিস্মিত হলো সে। দ্রুত পায়ে হেঁটে ঘরের সদর দরজার সামনে উপস্থিত হলো। এরপর আশেপাশে তাকালো, কিন্তু আশ্চর্যজনকভাবে বাড়ির আশেপাশেও কেউ নেই। এমনকি সামনের পাকা রাস্তার শেষ মাথা পর্যন্ত কোনো মানুষের চিহ্ন অবধি নেই। কাকা তো বয়স্ক মানুষ, এত জলদি উনি এখান থেকে কিভাবে চলে গেলেন? নিজেকে নিজেই প্রশ্নবিদ্ধ করল শঙ্কর। কোনো উত্তর খুঁজে পেল না। কাকে খুঁজছ বাবজান? সেই বৃদ্ধ মহিলার কণ্ঠস্বর পেয়ে শঙ্কর ডান দিকে ঘুরে তাকালো। আপনি এখানে? আমি তো এখানেই থাকি বাবা, এখানেই। শঙ্করের দৃষ্টি যায় বাড়ির ডান দিকের টিনটায়। সেখানে মাটিতে বেছানো চাদর। তার বুঝতে বাকি রইল না পাগল বৃদ্ধা এইখানেই রাত কাটান। তবে এতে সেই বরঞ্চ খুশি হলো। একা একা এই নির্জন ভিটেটায় থাকার চেয়ে একজন সঙ্গী পেলে মন্দ হয় না। পাগল হলে তো আরো উত্তম।
পাগলরা যে সহজে ভয় পায় না। সন্ধে নাগাদ সনাতনের সঙ্গে পুরনো বটতলায় শঙ্করের দেখা হয়। আচ্ছা, তুই বাদে আমাদের আর অন্য কোনো বন্ধু গ্রামে নেই? প্রশ্ন করল শঙ্কর। তোর মতোই সবাই শহরমুখী হয়ে গেছে রে, কেউ আর গ্রামের দিকে আসে না, বুঝলি? তা তুই দুপুরে বললি যে পৈতৃক ভিটেটা নাকি বিক্রি করবি, সেটা কি ব্যাপার? হ্যাঁ, করবো। ওই কাল লোক আসবে আমাদের সঙ্গে কথা বলতে। দাম কম বলছে জানিস, দেখি কথা বলে কিছুটা যদি একটু বাড়াতে পারি। আসলে মা অসুস্থ, টাকার প্রয়োজন বুঝলি। এদিকে আবার বিয়েও করেছি, তাই হাত একেবারে পুরো খালি। দেখ, তবে তোদের বাড়ির জায়গাটা বেশি দামে বেচতে পারবি না। জায়গাটা রাস্তাটা মানে রাস্তা থেকে অনেকটা নিচু, আর তোদের বাড়ির টিনগুলো তেমন কাজে আসবে না। শঙ্কর সম্মতিসূচক মাথা নাড়ল। কিছু সময় পর গম্ভীর গলায় সে প্রশ্ন করল, আচ্ছা, আমাদের গ্রামে কি কোনো পাগল মহিলা আছে? চাচির কথা বলছিস কি? হ্যাঁ, ওই বৃদ্ধা মহিলা তোর চাচি হন? বেশ অবাক হলো শঙ্কর। ছোটবেলায় সনাতনের চাচিকে সে বেশ ভালো করেই চিনত, কিন্তু তখনকার চেহারা আর এখনকার চেহারায় যে আকাশ জমিন পার্থক্য, সেজন্যই সে চিনতে পারেনি। হ্যাঁ, আমার চাচি হয়। বছর 3 আগে কাকার চাচাতো ভাই হঠাৎই মারা যায়। সেই থেকে চাচি পাগল, সারাদিন আজে বাজে কি সব যে বলে। আরে তাই বলে চাচির দিকে একটু যত্নে রাখতে পারিস না? হ্যাঁ, কোথায় থাকে, কি খায় না খায়, এইসব কিছু জানিস? শান্ত হ ভাই, আমি তো বাড়ির দিকে যাইতেছিলাম। তা চাচি তোদের বাড়ির পাশে বিছানার চাদর নিয়ে থাকে, আমি কি করব বলতো? হ্যাঁ বল, আমার কি ঘর সংসার নেই নাকি? সারাদিন দোকানটা আমারই সামলাতে হয়। চাচিরে আমি কতবার বলেছি আমার বাড়িতে থাকতে, চাচি থাকবে না, আমি কি করব? আচ্ছা আচ্ছা, তোর কাকা চাচাতো ভাই কিভাবে মারা যান? সে আর তার কথা সম্পূর্ণ করতে পারল না। মুখের কথা টেনে শঙ্কর বলল, জোনাকির আক্রমণে মারা গিয়েছে কি না তাই তো বলতে চাইছিস? হ্যাঁ, চাচি তোকে বলেছে? এই কথা চাচি সবসময় বলে। কিন্তু কেন বলে? আচ্ছা তুই আমায় বল, জোনাকিরা মানুষের ওপর আক্রমণ করবে কেমন করে? হ্যাঁ, কোনোদিন শুনেছিস আক্রমণ করেছে? আরে চাচি উল্টো পাল্টা বকে কেবল। তাহলে তারা কিভাবে মারা যায়? সে কথা আমরাও জানি না। কাকার গা পুড়ে সবুজ হইয়া যায়, শরীরে ক্ষতও ছিল। এমন অপমৃত্যু এর আগে আমি কখনো দেখি নাই। যাক সেসব কথা, চারিদিক অন্ধকার হয়ে এসছে। গ্রামে তেমন বিদ্যুৎ তো থাকে না, আমি চলি। কুশল বিনিময় করে সনাতনের কাছ থেকে বিদায় নিয়ে শঙ্কর নিজের ভিটে আবার ফিরে আসে। বটতলা থেকে মিনিট 5 দূরত্ব মাত্র। ফোনের আলো জেলে ঘরের সামনে আসতেই একটি নারী অবয়ব দেখে শঙ্কর চমকে উঠল। ভয় পাস নে বাবা, ভয় পাস নে, বলে উঠলেন বৃদ্ধা। নিজেকে সামলে নিয়ে শঙ্কর বলল, আর কি 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 হয়েছে? আপনি এখানে কেন? তুমি আসছিলে না তাই দাঁড়িয়েছিলাম। চাচি শুনুন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি কিছু খেয়েছেন? তুমি কিন্তু বাবা ওদিকটা যেও না কেমন? হ্যাঁ, যেও না ওদিকটা যেও না। শঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচি, প্রিয়জনকে হারানোর ব্যথা আমি বুঝি, আর কি সব কিছু মেনে নিতেই হবে। এইভাবে রাস্তায় রাস্তায় আর কত ঘুরে বেড়াবেন বলুন তো? সনাতনের কাছে যান, ও আপনার খেয়াল রাখবে। ও তো আপনার নিজের ছেলের মতো। তিনি শঙ্করের দিকে কিছুটা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, আমি শুধু তোমার জন্যই এখানে এসেছি। ভয় হয় তোমায় যদি ওরা নিয়ে যায়, যেমন তোমার বাবারে নিয়ে গেছিল। শেষ বাক্যটা শুনে শঙ্করের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। অস্পষ্ট স্বরে সে বলল, আমার বাবার মতো বলতে? চাচি আর পাল্টা কিছুই বললেন না। ঘরের সামনে থেকে সরে গিয়ে নিজের ছোট স্তূপটায় গিয়ে বসলেন। দেখতে দেখতে হঠাৎই 3-4টে জোনাকি পোকা ওনাকে ঘিরে উড়তে শুরু করল। শঙ্কর আর পিছু নিল না, ঠায় ওখানে দাঁড়িয়ে আছে সে। তার একটা গভীর আক্ষেপ রয়েছে, সেই আক্ষেপ হয়তো মৃত্যু অবধি বহাল থাকবে।
বাবার মৃতদেহ শেষবারের মতো দেখার সুযোগ সে পায়নি। তাকে বলা হয়েছিল গুলিবিদ্ধ দেহটার অবস্থা ভালো নয়, তাই সেদিন তাকে কেউ বাবাকে শেষবারের মতো দেখতে দেয়নি। না দাদা, 5 লাখের বেশি 1 পয়সাও দিতে পারবো না আমি। রাজি থাকলে বলুন, কাগজপত্র প্রস্তুত করছি। ডান হাতের 2 আঙুলের মাঝে থাকা সিগারেটটা নাড়িয়ে কথাগুলো বললেন নির্মলেন্দ্র সাহেব। ছোট ঠোঁট জোড়া কুঁচকে শঙ্কর না সূচক মাথা দোলালো। বলল, না না, অনেক কম দাম বলে ফেলেছেন। 8 লাখ হলে দেখুন, আমার জমিটা কিন্তু একদম বাজারের নিকটেই। ঘর থেকে বের হলেই একেবারে পাকা প্রশস্ত রাস্তা। দেখো, পজিশন মতো তো আছে জমিটা, কিন্তু দেখো ভাই, তোমার জমিটা পরিপাটি করতেও তো আমার ওই 1,5 লাখ মতো খরচা আছে। রাস্তা থেকে তোমার জমিটা কহাত নিচে সেটাও তো দেখতে হবে, তাই না? শঙ্কর জবাবে কিছু বলল না। এতক্ষণ যাবৎ চুপ করে দাঁড়িয়ে থেকে দুজনের কথোপকথন শুনছিল সফিক। এবার মুখ ফুটে সে গলা টেনে বলতে শুরু করলো, নির্মলেন্দ্রদা, জমিটা কিন্তু জায়গা মতোই আছে, খামোকা হাত ছাড়া কইরেন না। শঙ্কর 8 লক্ষ বলছে, আপনে 5 লক্ষ। মাঝে মাঝে একটা দামে রাজি হয়ে যান, 6.5 লাখে। এ দামে এমন জায়গা আর পাবেন না। কি মন্দ বললুম? নির্মলেন্দ্র সাহেব মিনিট 2 ভেবে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, খারাপ বলনি তো, ওই কথাই রইল, 6.5 লাখ। শঙ্কর ডান হাতটা বাড়িয়ে দিল। কুশল বিনিময় শেষে নির্মলেন্দ্র সাহেব বিদায় নিলেন। সফিক ওনার চলে যাওয়া দেখতে দেখতে বলল, আমার পয়সাটা কিন্তু এক জায়গায় দিতে হইবে, 50,000। 20,000 দেব, এর চেয়ে 1 টাকাও বেশি নয়। কথা ছিল 10 লাখে, সেখান থেকে 8, আর এখন সব শেষে 6.5-তে ঠেকেছে। এখন আবার কোন মুখে আপনি 50,000 দাবি করেন? হ্যাঁ? সফিক কথা বাড়ালো না। মাথা নেড়ে 2 হাত পিঠের পেছনে নিয়ে ধীর পায়ে হেঁটে জমি ছাড়ল সে। সকাল 9টা নাগাদ সফিক এক খদ্দের নিয়ে হাজির হয়। কথা ছিল 1,10,000-এ সে জমিটা বিক্রির ব্যবস্থা করে দেবে, কিন্তু শঙ্কর আর্থিক সংকটে। শহরে অসুস্থ মা, চিকিৎসায় প্রয়োজন মোটা অঙ্কের টাকা। অপরদিকে বিয়েও করেছে সে মাস কয়েক হলো। তাই অনিচ্ছা সত্ত্বেও এক প্রকার বাধ্য হয়েই 6.5 লাখে রাজি হয়েছে। বেলা 12টা নাগাদ শঙ্কর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সনাতনের চাচিকে সকাল অবধি একবারের জন্য সে দেখতে পায়নি। কোথায় আছে, কোন ঝোপের আড়ালে আছে, কে জানে। তবে কিছু প্রশ্ন ছিল তার, হয়তোবা সনাতন সেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে। বাজারে পৌঁছবার পর সনাতনের দোকানে ছোট কাকাকে বসে সিগারেট টানতে দেখল। অচেনা ব্যক্তির মতোই আচরণ করল সে। কোনো প্রকার বাক্য বিনিময় না করে দোকানের ভেতর প্রবেশ করে। শঙ্করকে দেখে সনাতন মুচকি হেসে একটা টুল এগিয়ে দিয়ে বলল, বস। এক ক্রেতাকে তার জিনিসপত্র বুঝিয়ে দিয়ে সে কিছুটা ধাতস্থ হলো। শঙ্করের মুখোমুখি বসে বলল, এই সকালে খাইছিস কিছু? আনমনে আওড়ালো সে। এদিকে শঙ্করের কাকা ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। দুজনের মৌনতার কারণ প্রথমে বুঝতে পারল না সনাতন। ঘটনাক্রম আঁচ করতে পেরে সে বলল, কাকা, আরে আর কত সিগারেট টানবেন? বাকি খাতায় আপনার সিগারেটটা ভালোই খেলাধুলো করছে। হ্যাঁ, টাকাগুলো আজকে বা কালকের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু। আধ খাওয়া সিগারেটটা ঠোঁটে গুঁজে উঠে দাঁড়ালেন তিনি। এরপর মুখটা মলিন করে বললেন, ছেলেটার রোজগার নাই, ঠেকা দেব কোথিকা? তাহলে খেয়েন না, তাহলেই তো হয়। নেশা ছাড়ার বয়স চলে গেছে। বলেই হাঁটা ধরলেন তিনি। নে, তোর কাকাকে বিদায় করেছি, এবার স্বাভাবিক হ। শঙ্করের দিকে মুখটা ঘুরিয়ে এনে বলল সনাতন। পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে তার দিকে এগিয়ে দিল। দেখে সনাতনের কিছুটা রাগ হলো। ঝাঁঝালো কণ্ঠে সে বলল, এ পাগল হয়েছিস নাকি? তোর জন্য তোর কাকাকে বিদায় করলাম, তো টাকা দিচ্ছিস কেন? রাখ। আরে ভাই, তোর কাকার সিগারেটের বিল তোর কাকা দিবে, তুই কোন দুঃখে দিতে যাবি? আচ্ছা 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 আচ্ছা, তুই খালি টাকাটাই দেখলি, টাকার সাথে বাজারের লিস্টটাও দেখে নিস। এনে তোর টাকা। কথোপকথনের মাঝে শঙ্করের কাকা 200 টাকা হাতে দোকানে ফিরে এলেন। আরো 43 টাকা বাকি। কালকে পাবি। এক পলক শঙ্করের দিকে চেয়ে তিনি লাঠিতে ভর দিয়ে পুনরায় হাঁটা লাগালেন। আচ্ছা কাকা, গতকাল কি আপনি আমার পেছন পেছন বাড়ি অব্দি এসেছিলেন?
আকস্মিক প্রশ্নে থমকে দাঁড়ালেন তিনি। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে ভুরু কুঁচকে কিছুক্ষণ শঙ্করের মুখের দিকে তাকিয়ে রইলেন, যেন শঙ্কর বিষাদ গম্ভীর কোনো উদ্ভট প্রশ্ন করে বসেছে। না, এই বলেই ঢোক গিললেন তিনি। বিক্ষিপ্ত উচ্চারণে পুনরায় বললেন, হ্যাঁ বা গিয়েছিলাম। এরপর আর এক মুহূর্ত তিনি সেখানে দাঁড়ালেন না, দ্রুত লাঠিতে ভর দিয়ে সেখান থেকে চলে গেলেন। তোর কাকা মিথ্যে বলছেন। হ্যাঁ, সেটা আমিও বুঝেছি। কিন্তু কি হয়েছে বলতো? সেসব ছাড়। আচ্ছা, আমার বাবার মৃতদেহটা তুই দেখেছিলি? তোর কাকা আর আমার চাচি দুজনেই তোর মাথাটাকে ভালো মতো খাচ্ছে। যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে প্লিজ। দেখ, এত বছর আগেকার ঘটনা, সে আমার ঠিক মনে নেই। মনে হয় দেখেছিলাম। মৃতদেহটা দেখতে কেমন ছিল? গম্ভীর স্বরে পুনরায় প্রশ্ন করল সে। সত্যি বলছি ভাই, আমার সেসব কিচ্ছু মনে নেই। সনাতনের প্রত্যুত্তরে সন্তুষ্ট হল না শঙ্কর। সে আবারও কিছু জিজ্ঞেস করতে যায়, কিন্তু তখনই দোকানে দুজন ক্রেতার আগমন ঘটে। ফলে সনাতন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাকা ওর থেকে কিছু একটা লুকোচ্ছে, কিন্তু কি? এই শঙ্কর, তোর ফোন বাজছে। সনাতনের ডাকে ওর ভাবনায় ছেদ পড়ল। দ্রুত পকেট থেকে ফোনটা বের করে দেখল সর্বাণী ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে চিন্তিত স্বরে সর্বাণী বলল, তোমায় কাল থেকে কল করার চেষ্টা করছি, ফোন ঢুকছেই না। নেটওয়ার্ক নেই। তুমি একবার কল দিয়ে জানাতে তো পারতে। বলো, জমিটার কিছু হলো? ওই তো 6.5 লাখে বিক্রি হয়েছে। এত কম? আর কি করবো বলো, বিপদে আছি, সবাই সুযোগ নিচ্ছে। আচ্ছা, ওইদিকে মায়ের অবস্থা কেমন এখন? সকালে 2 বার বমি করেছেন। ও আচ্ছা, আমি সপ্তাহখানেকের মধ্যেই ওখানে আসছি টাকা নিয়ে। অপারেশনটা এবার করিয়েই ফেলবো। কথা শেষে ফোন রাখতেই সনাতন বলে উঠল, তোর মায়ের কি হয়েছে রে? আর বলিস না, অসুস্থ রে। বেশি দিন মনে হয় না বাঁচানো যাবে। তুই ওই লিস্ট দেখে আমার বাজারগুলো বাড়িতে পাঠিয়ে দিস। আমার শরীরটা কেমন খারাপ লাগছে, একটু বাড়িতে গিয়ে শোবো। দুপুরে যাওয়ার পথে বাজার পৌঁছে দিলে হবে? হ্যাঁ হবে। তুই দুপুরে খাবি কোথায়? বাজারে খাবারের দোকানের অভাব আছে। আজ আমার বাড়িতে তোর নেমন্তন্ন রইল, অবশ্যই আসিস। ম্লান হেসে হ্যাঁ সূচক মাথা ডুলিয়ে শঙ্কর বাড়ির পথে রওনা হল। বাড়ি জুড়ে আর্তনাদ। স্কুল থেকে ফিরে এসে শঙ্কর থমকে দাঁড়াল। সকলে কাঁদছে, কিন্তু কেন? ভেতরের ঘরে এসে সে লক্ষ্য করে যে আশপাশের মহিলারা তার মাকে সান্ত্বনা দিচ্ছেন। এক রাশ বিস্ময় নিয়ে শঙ্কর কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে মায়ের কাছে গেল। তাকে দেখতে পেয়ে তার মায়ের কান্না দ্বিগুণ বেড়ে উঠল। শঙ্কর এখনো বুঝতে পারছে না। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তোর বাবা নেই, মেরে ফেলেছে, ওরা মেরে ফেলেছে। বলেছিলাম তোর বাবাকে রাজনীতিতে না জড়াতে, শুনলো না আমার কোনো কথা, শুনলো না। শঙ্করের মাথাটা ঘুরছে, তবু সে কাতর স্বরে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, বাবা তো আমায় কথা দিয়েছিল রাজনীতি আর করবে না। কিছুক্ষণ পর কান্নাকাটি শেষে শঙ্কর জেদ ধরে যে সে তার বাবাকে দেখবে, কিন্তু কাকারা তাকে দেখতে দেয় না। বারংবার চেষ্টা করেও কাপড়টা মুখ থেকে সে সরাতে পারেনি। দাহ কাজ হলো। কাকাদের তরফ থেকে সে আশ্বাসের বাণী আশা করেছিল, কিন্তু দাহ কাজ শেষে মিনিট 5 কবরটা দেখে চোখের জলের সঙ্গে সেই যে তারা যে যার ঘরে গেল, সারাদিনে আর এলো না, একটু খোঁজও নিল না। শঙ্কর কিংবা তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব কেউ নিজের ঘাড়ে নিল না। 2 দিন পর শঙ্করের মামারা এসে তাদের নিয়ে যায়। কাকাদের প্রতি সেদিন থেকেই তার মনে ঘৃণা জন্মায়। শঙ্কর! কাঁধ ঝাঁকিয়ে দিয়ে জোর গলায় তাকে ডাকল সনাতন। ঘুমের ভেতর কাঁদছে সে। ডাক পেয়ে শঙ্কর হুড়মুড়িয়ে উঠল, হাঁপাতে লাগল। ভাই, তোর উচিত হয়নি একা এই গ্রামে আসা।
একদম উচিত হয়নি। আর আরে এ বাড়িতে থাকিস না ভাই, আর এই বাড়িতে থাকিস না। কাল কাল থেকে আমার বাড়িতে থাকবি। হ্যাঁ, এখানে থাকলে তোর মন মানসিকতা আরও খারাপ হবে ভাই। সনাতনের কোনো কথাই শঙ্করের কান অবধি পৌঁছল না। কাঁপা স্বরে বলল, বাবা। সনাতন গিয়ে জল নিয়ে এলো। জল খেয়ে শঙ্কর একটু হুঁশে এলো। বলল, তুই এখন এলি? আর বাড়িতে ঢুকলি কি করে? হ্যাঁ, আরে তোর বাড়ির দরজা তো ভাঙা, আলতো করে নাড়া দিতেই খুলে যায়। বাজারে এনেছি, আর এই নিয়ে বাকি 200 টাকা, 220 টাকা। এবার চল আমার সঙ্গে আমার বাড়ি চল তো। বাবার কাফনের কাপড়ের নিচের দিকটা তো সবুজ ছিল, স্পষ্ট দেখেছি। নাবালক ছিলাম তখন, বুঝিনি। বাবা আমার দিব্যি কেড়েছিল। তিনি কোনোদিন রাজনীতিতে জড়াবেন না। আমার বাবা দিব্যি ভাঙেননি, উনি অন্য কোনোভাবে মারা যান। আমার কাকারা হয়তো সেটা জানতো। আরে এই সমস্ত স্মৃতিচারণ বাদ দে। তোর বাবা কিভাবে মারা যান সেসব জেনে তোর কোনো লাভ নাই রে ভাই। আর তোর বাবা তো আর ফিরে আসবে না, না? তুই এখন এইসব নিয়ে এত ভাবছিস কেন? এই বাড়িতে একা থাকলে আমি পাগল হয়ে যাব। আরে তাই তো বলছি, যতদিন আছিস এখানে আমার সাথে থাক। ঘরের দরজায় ফাঁক ফাঁক দিয়ে দুজোড়া চোখ অনেকক্ষণ ওদের দুজনকে দেখে চলেছে। ওদের দুজনের কথোপকথন শুনছে। লোকটা কুঁজো, হাতে একটা লাঠি। বয়স্ক হবেন, তবে মুখটা অস্পষ্ট। লাঠি ধরা হাতটা হালকা সবুজ রঙের। খট করে আওয়াজ পেতেই সনাতন দরজার দিকে তাকায়। কে ওদিকে? এই বলে এগিয়ে যায় সে। বাইরে এসে প্রথমে কাউকে দেখতে পায় না, তারপর ঘরের ডান পাশে উঁকি মারা একতারা চোখের লুকোচুরি সে দেখতে পায়। চাচি? আঙুল দিয়ে রুমের দিকে ইশারা করে তিনি ফিসফিসিয়ে বললেন, ছেলেটারে ওরা মেরে ফেলবে, ছেলেটারে। কারা? কিরা মেরে ফেলবে, মেরে ফেলবে ছেলেটারে। হ্যাঁ। চাঁদের হালকা মিহি আলোয় চারিদিক আবেষ্টিত। বিদ্যুৎ নেই প্রায় আধ ঘন্টা হয়েছে। এ গ্রামে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকাটা এক প্রকার তাজ্জব ঘটনার মধ্যেই পড়ে। বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না। সনাতনের বাড়ির উঠোনে মাদুর পেতে ওরা দুজনে বসে আছে। খাওয়া দাওয়ার পর্ব বিদ্যুৎ থাকাকালীন সময় শেষ হয়েছে। এই গ্রামের এই বিদ্যুৎ সমস্যাটা সমাধান করতে হবে। এই বছরই দেখলি না গ্রামের কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে। বিদ্যুৎও কদিন পর পাকা হয়ে যাবে। আমি যাওয়ার পর এলেই ভালো, আনমনে বলল শঙ্কর। তারপর থেমে গিয়ে সনাতনের দিকে তাকিয়ে সে পুনরায় বলে উঠল, এই মনে আছে আগে রাতে আমরা এইভাবে চাঁদের আলো ছায়ায় লুকোচুরি খেলতাম? হ্যাঁ, তবে এখন গ্রামে আর ওসব দেখা যায় না। আধুনিকতার ছোঁয়া। হতাশ স্বরে বলল শঙ্কর। বাঁশঝাড়ের ভেতর থেকে মিটমিট করে আলো জ্বলছে। সনাতন সেদিকে তাকায়। তার বাড়ির সামনে ডান পাশে কয়েক গজ দূরে ছোট্ট বাঁশ ঝাড় রয়েছে। ক্রমে সেই মিটমিটে আলো তাদের দিক থেকেই এগিয়ে আসছে। প্রথমে একটা, দুটো, তারপর সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে লাগলো। প্রায় 20 জোনাকি। তাদেরকে কেন্দ্র করে উঠতে লাগলো হালকা মিহি হলদে ও কিঞ্চিত সবুজ আলোয় দুটি মানব দেহ আলোকিত হয়ে ওঠে। শঙ্কর আকস্মিক এই ঘটনায় প্রথমে কিঞ্চিত ভয় পেলেও কিছুক্ষণ পর সে দৃশ্যটা উপভোগ করতে শুরু করে। শেষ কবে যে সে জোনাকি পোকা দেখেছিল তারপর তার মনে নেই। এতগুলো বছর জোনাকি পোকার সেই মিহি আলো দৃশ্যটা আসলেই মনোরম। সনাতন উঠে দাঁড়ালো। হাত নাড়িয়ে সে জোনাকিগুলো তাড়ানোর চেষ্টা করতে লাগলো। তা দেখে শঙ্কর বাধা দিয়ে বলল, এই এই তুই ভয় পাচ্ছিস নাকি? আরে বস, দৃশ্যটা উপভোগ কর। তোর শরীর চুলকাচ্ছে না? সনাতনের উদ্ভট কথা শুনে শঙ্কর ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। এই শরীর চুলকাবে কেন? এই তো জোনাকিগুলো আসতেই শরীরটা কেমন যেন চুলকাচ্ছে। তারা তো এগুলোকে। সনাতনের কথা শুনে শঙ্কর উঠে দাঁড়ালো। জোনাকিগুলো হাত দিয়ে তাড়াতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা দৌড়ে ওদের দিকে তেড়ে আসে। বৃদ্ধা তার হাতে থাকা চটের বস্তাটা নাড়িয়ে জোনাকিগুলোর গায়ে আঘাত হানল।
এতে পোকাগুলো দ্রুত বিক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই বৃদ্ধার কেউ নয়, সনাতনের চাচি। পালা পালা তোরা, এখান থেকে পালা 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 পালা। ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন তিনি। সনাতন এবং শঙ্কর দুজনেই তেনার এমন আচরণে অবাক হল। সবচেয়ে বেশি শঙ্কর। জোনাকিগুলোর আচরণ সত্যি অস্বাভাবিক ছিল। একটা সুপ্ত হিংস্রতা তাদের মাঝে লুকিয়েছিল। তবে কি সনাতনের চাচি যে দাবি নিয়ে পথঘাটে ঘুরে বেড়ান তা কি সত্যি? এদিকে সনাতন চাচিকে শান্ত করতে ব্যস্ত। শঙ্কর এতে আগ্রহ দেখালো না। দোচালা ঘরের ভেতর চলে গেল সে। সদর দরজার বাঁ পাশে একটা খাট, আজ এখানেই ঘুমোবে। শুয়ে পড়ল সে। এইটুকু বলে থামল শঙ্কর। ঘামছে সে। এদিকে সর্বাণী গভীর আগ্রহ নিয়ে শঙ্করের মুখের দিকে চেয়ে আছে। শঙ্কর নিজের ঘামে ভেজা মুখটা হাত দিয়ে মুছল। এরপর দ্রুত পায়ে উঠে গিয়ে টেবিলের কাছে দাঁড়ালো এবং এক ঢোকে পুরো এক গ্লাস জল শেষ করে পর ফিরে এলো আগের জায়গায়। এরপর কি হয়েছিল? এরপর আর পারবো না বলতে। কিছুটা ভেবে গম্ভীর গলায় বলল শঙ্কর। সর্বাণী জবাবে কিছু বলল না। এক দৃষ্টিতে এসে শঙ্করের দিকে চেয়ে রইল। কয়েকটা লম্বা শ্বাস নিয়ে শঙ্কর ধীর গলায় বলল, যতদিন শরীরে রক্ত আছে আমার এই ক্ষত শুকনো নয়। মরবো, আমিও মরবো। থেমে পুনরায় সে ঘটনা বলতে আরম্ভ করল। চারিদিকে পিন পতন নীরবতা। পুরো গ্রাম গভীর ঘুমে মত্ত। দু একটা চোর অবশ্য তাদের কাজে বেরিয়েছে। অকাজ। বাড়ির সদর দরজা খোলার শব্দে সনাতনের ঘুম ভেঙে গেল। প্রথমে মনের ভুল ভাবলেও পরক্ষণে দরজা বন্ধের শব্দ পেয়ে সে উঠে বসে। পাশ ফিরে তাকিয়ে দেখে তার স্ত্রী সন্তান দুজনেই ঘুমোচ্ছে। তার বুঝতে বাকি রইল না বাড়িতে অবস্থানরত অতিথি বাইরে বেরিয়েছে। কিন্তু এই মাঝ রাতে বিছানা ছেড়ে নামল সনাতন। এসে লক্ষ্য করল দরজাটা খোলা। হাতের বাঁ পাশে তাকিয়ে বিছানায় শঙ্করকে দেখতে পেল না। এ কি, এত রাতে শঙ্কর কোথায় গেল? আনমনে কথাটা বলে সনাতন দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কয়েক গজ দূরে সে একটা ছায়া দেখতে পায়। শঙ্করই হবে। দ্রুত পায়ে সে শঙ্করের পিছু নিতে গিয়ে সে খেয়াল করে সদর দরজার পাশেই মাটিতে চাচি শুয়ে আছেন। এক ঝলক চাচির দিকে তাকিয়ে পুনরায় সে শঙ্করের পিছু নিতে শুরু করে। মিনিট পাঁচেক অনুসরণের পর সনাতন টের পায় শঙ্কর একা নয়, তার সঙ্গে আরও কয়েকজন সঙ্গী নীরবে রয়েছে। আর আকারে তারা খর্ব, উড়তে পারে। 4-5টা জোনাকি পোকা শঙ্করের পথপ্রদর্শক। জোনাকিগুলো শঙ্করকে গ্রামের শুরুর দিকটায় নিয়ে যাচ্ছে। সনাতন আর দেরি করল না। দ্রুত পায়ে শঙ্করের কাছাকাছি এলো। এই শঙ্কর, আরে যাচ্ছিস কই তুই? জবাবে শঙ্কর কিছু বলল না। সে হেঁটেই চলল। মিনিট দুয়েক পর তাকে প্রতিক্রিয়াহীনভাবে দেখে সনাতন ভয় পায়। সে তার হাতটা চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, ভাই আমার থাম, কোথায় যাচ্ছিস তুই? শঙ্করের হাঁটার জোরের সঙ্গে বেশিক্ষণ টিকতে পারল না সনাতন। হাত চেপে ধরে রাখলেও শঙ্করের হাঁটার বেগ কমছে না। তার গায়ে যেন এক অসুরের শক্তি বিরাজমান। সনাতন যতবারই ওর হাত চেপে ধরে বাধা দিচ্ছে ততবারই সে দ্বিগুণ জোরে হাঁটছে। কোনোভাবেই তাকে থামানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে তারা গ্রামের শুরুর দিকটায় চলে এসেছে। যে স্থানে শঙ্কর সনাতনের চাচির দ্বারা বাধার সম্মুখীন হয়ে সেখান থেকে কয়েক গজ দূরে তারা। খোলা মাঠটার দিকে যাচ্ছে শঙ্কর। সনাতন থমকে দাঁড়ালো। পিছু নেওয়ার মতো সাহস আর সে পেল না। মাঠের মাঝটায় একটা দোচালা ঘর উঠেছে। বিগত 10 বছরেও সনাতন এই জমিতে কোনো ঘরের ছিটে ফোঁটা দেখতে পায়নি। কিন্তু হঠাৎ আজ বাড়িটা কোত্থেকে এলো? ভয়ঙ্কর কিছু ঘটার আভাস পেল সে। পালাতে চাইল কিন্তু পারল না। ছোটবেলার বন্ধুটা যে তারই সামনে ক্রমশ বিপদের মুখে এগিয়ে চলেছে। শঙ্করের নাম ধরে বার কয়েক চিৎকার করল সে, তবু শঙ্কর সাড়া দিল না। মাঠের মাঝটায় হঠাৎ ওঠা ঘরটার কাছে আসতেই শঙ্কর নিজের হুঁশ ফিরে পায়। নিজেকে খোলা মাঠে দেখে অস্পষ্ট স্বরে আঁতকে ওঠে সে। পেছন থেকে সনাতনের ডাক শুনে সে পেছন ফিরে তাকায়। শঙ্কর! জোর গলায় ডেকে ওঠে সনাতন।
শঙ্করের প্রতিক্রিয়া সজাগ হতে দেখে সনাতন কিছুটা আশাবাদী হলো। শঙ্কর আর দেরি করল না। জায়গাটা সে চিনে ফেলেছে, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না। দ্রুত পায়ে সনাতনের দিকে এগিয়ে যায়। তখনই তার বাঁ হাত কেউ চেপে ধরে, শীতল ঠান্ডা হাত। ভয় সমেত পেছন ফিরে তাকিয়ে সে থমকে দাঁড়ায়। একজন নারী, অল্প বয়সী তরুণী বলা যায়। তার চোখ জোড়ায় অসম্ভব রকমের মায়া। যতই দেখছে ততই তার শরীর অবশ হয়ে আসছে, পা জোড়া তার থেমে যায়। মেয়েটা শঙ্করের সমর্পণ দেখে হাসে। শঙ্করের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বাড়িটার দিকে। সেই সাথে পুরো জায়গাটায় ক্রমে অসংখ্য জোনাকি পোকা জড়ো হতে থাকে। পোকাগুলো দোচালা ঘরটার টিনের চালে বসতে থাকে। পুরো ঘরটা বাহ্যিকভাবে আলোকিত হয়ে উঠেছে। সেই আলোয় সনাতন মেয়েটাকে দেখে দুপা পিছিয়ে যায়। ওর গায়ের লোমগুলো ভয় দাঁড়িয়ে গেছে। মেয়েটাকে সে বেশ ভালো করেই চেনে। এই তো 10-11 বছর আগের ঘটনা। মেয়েটার কাটা মাথা এই জমিটাতেই পাওয়া যায়। সনাতন মেয়েটাকে আপু বলে ডাকত। সনাতন সাহসে ভর করে শঙ্করের দিকে দৌড় দেয়। এরপর শঙ্করের ডান হাতটা চেপে ধরে হ্যাঁচকা টান দেয়। এতে হুঁশ ফেরে শঙ্করের। সেই সাথে জায়গাটারও আসল রূপ ফেরে। মেয়েটা উধাও, সাথে বাড়িটাও। রয়েছে কেবল কয়েক হাজার হিংস্র জোনাকি পোকা। এক বিকট উদ্ভট ডাক ডাকলো তারা। বিকট শব্দ সহ্য করতে না পেরে তারা দুজনেই নিজেদের কান চেপে ধরে। যে বন্ধুটা আমার জীবন বাঁচাতে নিজের জীবন সংকটে ফেলে, তাকেই আমি ধাক্কা মেরে। মাথা নিচু করে বলল শঙ্কর। সর্বাণী ধীর গলায় বলল, ওতে তোমার দোষ কোথায়? তুমি যদি সেদিন সনাতনকে ধাক্কা না দিতে তাহলে দুজনেই মারা যেতে। আর সনাতনকে তো তুমি মারোনি, জোনাকিগুলো মেরেছে। ভুরু কোঁচকালো সে। চট করে তার মাথায় একটা প্রশ্ন আসে। এই, তুমি তোমার হাতের ক্ষতটা কি করে এলো তা তো বলনি। সনাতন জোনাকিদের হাতে মারা পড়ে আর তুমি বেঁচে যাও, তাহলে হাতে ক্ষতটা কি করে এলো? মাথা তুলে সর্বাণীর মুখের দিকে চেয়ে শঙ্কর গম্ভীর স্বরে বলল, সনাতনকে মারতে গিয়েই ক্ষতটা হয়েছে। সনাতনকে তুমি? সব দোষ আমার ওই হারামজাদা বাপটার। নইলে সেদিন সনাতনকে আমি হারাতাম না। আমার বন্ধুটা মরতো না। আর আমার হাতেই ক্ষত আসতো না। শঙ্করের পা জোড়া থামছে না। ছুটে চলেছে সে। পেছন ফিরে তাকানোর সাহস তার নেই। দৌড়তে দৌড়তে সনাতনের বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। হাঁটুতে দুহাত ভর দিয়ে মিনিট দুয়েক লম্বা লম্বা দম নিল। এরপর ধীর পায়ে ভেজানো দরজাটা আলতো করে মেলে গা গলিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। এখনো বাড়িটা নীরব। ভোর হতে আরও কিছু সময় বাকি। কাঁপা গায়ে বিছানার উপর বসল সে। সারা শরীর ওর ঘামে ভেজা। উনি সকাল থেকে বাড়িতে নাই, কোথায় যে গেছেন এখনো ফেরে নাই। বাজার ছাড়া যাবই বা কোথায়? যাই গিয়ে দেখে আসি এই সনাতন কোথায় গেল। শান্ত গলায় বাক্য দুটো বলল শঙ্কর। সনাতনের স্ত্রী বাধা দিল, বলল, উনি চলে আসবেন, আপনি বসুন, আমি নাস্তা দিয়ে আসতেছি। শঙ্করকে দেখে সনাতন যেন কিছুটা শক্তি ফিরে পেল। শঙ্কর! এই বলে ডাক দিল সে। শঙ্করের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু হাসিটা বিদঘুটে ছিল। হাসিতে সহায়তার কোনো ছিটে ফোঁটা নেই। এ যেন পৈশাচিক এক হাসি। সনাতন, কিরে সনাতন? সনাতন, তুই বেঁচে গেলে আমায় দোষারোপ করবি, তাই না? বলবি আমি তোকে ধাক্কা দিয়েছি, তাই তোর এই দশা হয়েছে। আমার কপালে তো গ্রাম্য দরবার শালির জুটবে। হ্যাঁ, আমার জমি বিক্রি তো তাহলে থেমে যাবে। কি করি বল, কি করি? সনাতন কোনো মতে না সূচক মাথা নাড়ল। শঙ্করের ভয়ানক মতলবটা হয়তো সনাতন তখনই বুঝেছিল। না 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 না, করিস না। তুই এবার বাঁচবেই বা কি করে বল? হ্যাঁ, তোর তো লাখ লাখ টাকা নেই, নিজে চিকিৎসা করাবে কি করে? হ্যাঁ, বৈঠকে বসলে তো সবাই আমায় দোষী বলবে। আর তোর সব চিকিৎসার খরচ আমার ঘাড়ে আসবে। মাটা বাড়িতে অসুস্থ রে, জানিস, খুব অসুস্থ। তুই তো জানিস মা ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তুই বল, হ্যাঁ, মা বড় না বন্ধু?
নিষ্প্রাণ চোখে সনাতনের দিকে চেয়ে থেকে নিচু স্বরে কথাগুলো বলল শঙ্কর। সনাতনের দু চোখ আর বাঁধ মানল না। নোনা জল তার দোকানের পাশটা ছুঁয়ে মাটিতে গড়ালো। আমায় মাফ করে দিস সনাতন, মাফ করে দিস আমায়। আচমকা কিছু মাথায় আসতেই চট করে শঙ্কর সনাতনের গলা ছেড়ে দেয়। নিজের মনেই বলে ওঠে, আমি কি করলাম, আমি কি করলাম? হ্যাঁ, সনাতনকে খালি হাতে, আমার আমার হাতের ছাপ তোর গলায় বসে গেছে। কিছু একটা করে মুছতে হবে কিছু একটা করে। আম গাছটার কাছেই কিছুটা কাদামাটি তার নজরে এলো। দ্রুত সে সনাতনের মৃতদেহটা ঠেলে কাদাতে ফেলল। এরপর দেহটা ধরে নাড়িয়ে কাদা ল্যাপটালো, যাতে কেউ সন্দেহ না করে। এমন অস্বাভাবিক মৃত্যু দেখে কেউ তো আর খুন ভাববে না, গ্রামের মানুষজন। আর ভাবলেই বা কি, সনাতনের গলাতে শঙ্করের হাতের ছাপ থাকতেই পারে। এই ভাবনা নিয়ে শঙ্কর উঠে দাঁড়ায়। এখনও অবধি তার কুকর্ম কারো নজরে আসেনি। গ্রামের শুরুর দিকে খোলা মাঠ, তারপর এই প্রশস্ত মেটো পথ। লোকজনের সমাগম এদিকটায় নেই, তবে হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। দৌড়লো শঙ্কর, ফিরে এলো নিজের ঘরে। গায়ের পোশাক ধুতে হবে তাকে, এক ফোঁটাও কাদামাটি রাখা যাবে না। গায়ের জামা বদলে নিয়ে শঙ্কর নতুন জামা গায়ে জড়ালো। এরপর কাদামাটিতে ভরপুর জামাটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল পুকুরের উদ্দেশ্যে। পুকুরে 2-3 পুরুষ মানুষের দেখা পাওয়া গেল, তবে যে যার মতো ব্যস্ত। নতুন আগন্তুক নিয়ে তারা তেমন মাথা ঘামালো না। 2-4টে প্রশ্নতেই তারা সীমাবদ্ধ থাকল। কোত্থেকে এসেছে, কার ঘরে থাকছে, এইটুকু। হাতের কাদাময় জামাটা কারো নজরে সেরকমভাবে এলো না। পুকুরে জামাটা ভেজাতে পেরে শঙ্কর স্বস্তি ফিরে পেল। অপরদিকে এলাকায় মৃদু শোরগোল পড়েছে। সনাতনের মৃতদেহ গাঁয়ের সাধারণ মানুষের নজরে চলে এসেছে। তার উপর এমন অস্বাভাবিক মৃত্যু, বাতাসে বাতাসে খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সনাতনের বাড়িতে নেমে এলো শোকের কালো মেঘ। সনাতনের মা, স্ত্রী, ছেলে, সন্তান সকলে কান্নায় ভেঙে পড়েছে। চাচির মুখে এক কথা, জোনাকিরা মেরেছে সনাতনকে। গ্রামবাসী চেয়েও চাচির কথা একবার ফেলতে পারেনি। কারণটা পরিষ্কার, সনাতনের ক্ষতস্থান থেকে সবুজ থকথকে আঠালো পদার্থ গড়িয়ে পড়ছে। শোক দুপুরে শঙ্করও জড়ো হলো। বিকেলের ভেতরে দাহকাজ সেরে যায়। গ্রামবাসীর মনে অজানা আতঙ্ক বাসা বাঁধে। কেউ একটুও শঙ্করকে সন্দেহ করল না। কিন্তু তোমার ক্ষতটা? শঙ্করের কথার মাঝে বলে উঠল সর্বাণী। তার স্বামী খুনি, সেসবের চেয়ে তার জন্য শঙ্করের বাঁহাতের বুড়ো আঙুলের ক্ষতটা কি করে এলো তা অধিকতর আগ্রহের বিষয় হয়ে উঠেছে। শঙ্কর বাঁহাতে বুড়ো আঙুলটার দিকে তাকিয়ে বলল, সেদিন আমি এই হাত দিয়েই সনাতনের গলাটা চেপে ধরি। আমি নির্দয় ছিলাম, খুব নির্দয়। তবু শেষ মমতাটুকু সনাতনের প্রতিই আমার ছিল। সেদিন সেই সময় আমি এইভাবে চোখটা জড়ো করে নিই। এরপর সনাতনের গলাটা চেপে ধরি। হাতের ওপর মৃদু চাপ তখন অনুভব করি। ভেবেছিলাম সনাতন বাঁচার জন্য হয়তো থুতনি দিয়ে হাতের উপর চাপ দিচ্ছে, কিন্তু ওটা অন্য কিছু ছিল। সনাতনের ভেতর যেটা ছিল সেটাই আমার হাতে কামড় বসায়। সেদিন সন্ধ্যা থেকে আমার এই আঙ্গুলটা ব্যথা করতে, এরপর থেকে এই ব্যথাটা বাড়তে থাকে। সর্বাণীর ভুরুজোড়া ভারী হয়ে এলো। শঙ্করের কথা অস্পষ্ট। কিছুক্ষণ ভাবল সে। এরপর প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করল, কিছুক্ষণ আগে তুমি তোমার বাবাকে গালি দিয়েছিলে, কিন্তু কেন? হ্যাঁ, ও হ্যাঁ, বলছি আমি। কাগজপত্রগুলো গোছানো হয়ে এসেছে শঙ্করবাবু। কালকে অর্ধেক টাকা পেয়ে যাবেন, আর বাকিটা রেজিস্ট্রির দিন। তা শুনলাম আপনার বন্ধু নাকি মারা গিয়েছে। ফোনের ওপাশ থেকে কথাগুলো বললেন নির্মলেন্দ্র সাহেব। হ্যাঁ, সনাতনের মৃত্যুতে আমার মাথাটা পুরো নড়ে গেছে। সাবধানে থাকবেন, গ্রামটা কিন্তু সুবিধের নয়। ফোন কেটে দিল শঙ্কর। যতবার সনাতন নামটা শোনে ততবার শিউরে ওঠে। চোখের সামনে সনাতনের টলমলে চোখ জোড়া ভেসে ওঠে। দরজায় খটখট শব্দ পেয়ে শঙ্কর উঠে দাঁড়ালো। এই সন্ধ্যায় কে এসেছে? নিজের মনে ভেবে দরজাটা খুলল সে। বাইরে শঙ্করের কাকা দাঁড়িয়ে। ওনার দৃষ্টি সর্বপ্রথম শঙ্করের বাঁ হাতের বুড়ো আঙুলটার দিকে যায়। তোর হাতের ক্ষতটা কিসের?
গম্ভীর স্বরে প্রশ্ন করলেন কাকা। শুনেই আঁতকে উঠল শঙ্কর। বাড়ি ফেরার পর থেকেই ওর আঙুলটা টনটন করে ব্যথা করছিল, কিন্তু সে কথা কাকা জানল কি করে? ভিতরে আইতে দিবি না? পুনরায় বলে উঠলেন কাকা। ও হ্যাঁ বলেই দরজার সামনে থেকে সরে দাঁড়ালো সে। কাকা ভেতরে ঢুকেই গম্ভীর স্বরে বললেন, দরজাটা শক্ত কইরা বন্ধ করবি। শঙ্কর এবার খানিক বিব্রত হলো। কাকার আচরণ সন্দেহজনক। ভাঙা হাতলের কাঠের চেয়ারটায় বসে পড়লেন তিনি। হাতের লাঠিটা বুকের কাছে এনে বললেন, এই অভিশাপ থেকে বাঁচতে পারবি না বাবা। সনাতনটারে শুধু শুধু প্রাণ খুয়াইতে হলো। কথার তাৎপর্য বুঝে উঠতে পারল না শঙ্কর। কাকা হাসলেন। গম্ভীর ভাবটা ধরে রেখে বললেন, সনাতনকে তোর জন্য মরতে হয়েছে, সবটা জানি আমি। শঙ্করের মুখটা পাণ্ডুর হয়ে এলো, সেই সাথে গলাটা শুকিয়ে গেল। আরে কাকা কি সব বলছেন আপনি? অস্বস্তি সহকারে বলল। কাকা নিজের গায়ের চাদরটা সরালেন, এরপর নিজের পিঠটা দেখালেন। তোর হাতের মতন আমার পিঠটাও হালকা সবুজ। তোর বাপের বোঝা বইতে হচ্ছে খোকা। তোর কি মনে হয় আমরা তোরে ভালোবাসি না? তোরে স্বার্থপরের মতন ছাইড়া দিছি? না রে খোকা, না। সব কিছুর পিছনে কারণ থাকে। আমি তো তোদের জন্য নিজের পরিবারকে বিপদে ফেলতে পারি না। পিঠের বোঝাটা বড় করার শখ আমার ছিল না, বুঝলি? তোর দেখাশোনা তাই ছাড়তে হয়েছিল। দুহাত দিয়ে কাকা লাঠিটা চেপে ধরলেন। কণ্ঠস্বর ভারী হয়ে আসছে ওনার। শোন, জমিটা বিক্রি করে শিগগির এখান থেকে চইলা যা, আর আইবি না। কথাটা শেষ করেই উঠে দাঁড়ালেন তিনি। গায়ে পুনরায় ধূসর বর্ণের চাদরটা জড়িয়ে নিয়ে দরজার কাছে গেলেন তিনি। এরপর শঙ্করের মুখের দিকে চেয়ে বললেন, চিন্তা করিস না, তুই যা করেছিস নিজের পরিবারের কথা ভাই করেছিস। ওতে তোর কোনো ভুল নাই। পাপ করিস না তুই। আমি কাউরে কিচ্ছু কব না। তোর বাবার পাপের কথা কাউরে বলিনি, আর তোরটা কেন বলতে যাব বল? কথাগুলো শেষ করে দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন। শঙ্কর বাকরুদ্ধ। কোনো কথার সঠিক মানে সে জানে না, তবে এতটুকু নিশ্চিত তার কাকার পেটে অনেক গোপন কথা লুকিয়ে রয়েছে, আর এই জোনাকির যে ভয়টা তার পেছনে, তারই বাবা কোনোভাবে দায়ী। সেসব কাকা হয়তো বেশ ভালো করেই জানেন। সারা রাত শঙ্কর ব্যথায় ঘুমোতে পারেনি। ওর আঙুলটা ক্রমেই ফুলে উঠছে, সেই সাথে গাঢ় হয়েছে সবুজ বর্ণটা। তবে ঘুম না আসার পেছনে আরেকটা কারণ আছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে ঘুমোতে পারত সে, কিন্তু চোখ জোড়া বন্ধ করলে অন্য একজোড়া চোখ ওর সামনে ভেসে ওঠে, যে চোখ জোড়ায় টলমল করছে জল, দৃষ্টিতে আকুতি। সনাতনের শেষ দুফোঁটা জলের দৃশ্য তার স্মৃতিতে বিরাট দাগ কেটেছে। কিছুতেই দৃশ্যটা পিছু ছাড়ছে না। বিছানার উপর বসে থেকে আনমনে আওড়ালো সে। তার সঙ্গে তাল মিলিয়ে সূর্যটা উঠছে। আর ঘুমোলো না শঙ্কর। অনেক কিছু জানার বাকি আছে তার। সব উত্তর কেবল একজনই দিতে পারবে। কাকা? শঙ্করকে সকাল সকাল আসতে দেখে ছোট কাকা যেন কিছুটা খুশি হলেন। হয়তো তিনি ওরই অপেক্ষায় ছিলেন। আয় খোকা, ভেতরে আয়। বাপজা। শঙ্কর তার কথা শেষ করার আগেই কাকা বললেন, রাতে ঘুমাসটাই নাকি? না, এত কিছুর পর ঘুম কি করে পাবে বলো? তোর বাবা তো সেদিন দিব্যি ঘুমাইছিল। আচ্ছা, বাবাকে আপনার নিজের ভাই বলে সম্বোধন করতে লজ্জা করে, তাই না? গম্ভীর স্বরে প্রশ্ন করল শঙ্কর। পানের পিক ফেলে কাকা জবাবে বললেন, সকালে মনে হয় নাস্তা করস নাই? খারাপ, তোর জন্য নাস্তার আয়োজন করতে কই। সামনের ঘর ছেড়ে তিনি ভেতরে গেলেন। বাড়ির অন্য কেউ এখনও শঙ্করের উপস্থিতি সম্পর্কে অবগত নয়। ছোট কাকার দুই পুত্র সন্তান। একজন জন্মগত বাক প্রতিবন্ধী, কথা ওড়াতে পারে না সে। অপরজন সুস্থ সরল, তবে নিতান্তই অকর্মা, লোকের তালিকাভুক্ত। গ্রামের দোকান দিয়েছে, তবে সারাদিনে ঘন্টা কয়েকও বসে না সেখানে, ফলে রোজগারের চাকাটা পাঞ্চার। কাকার জমি আছে, ওখান থেকে আয় আসে কিছু। তাছাড়া বাড়ির আশেপাশে সবজির ফলনও হয় ভালো, কিন্তু সম্পূর্ণ প্রয়োজন মেটাতে তা যথেষ্ট নয়। মিনিট পাঁচেক পর ফিরে এলেন তিনি। শঙ্করের দিকে চেয়ে বললেন, তোর বাবা আমার ভাই, আমার আপন বড় ভাই। তোর বাবাকে গ্রামের 8-10টা লোকের সামনে বুক ফুলিয়ে ভাই বলতে পারি, শুধু বৃদ্ধ লোকজনের সামনে পারি না। তোর বাপের অপকর্ম আমার মতো কয়েকজন বুড়াই যে জানে। আমার বাবা করেছিলেনটা কি? কল্লা কেটেছে। কার? কিছুটা এগিয়ে এসে বলল শঙ্কর। সে বিরাট ঘটনা। তুই তো ছোট ছিলি, এত বুঝতি না। ভালো নজর আর মন্দ নজরের একটা পার্থক্য আছে, বুঝলি? বুঝ জ্ঞান থাকলে মানুষ সেটা এমনি বুঝে।
তোর বাপের মন্দ নজরটা একটু বেশি ছিল, সেই তো সে মরছে। শান্ত গলায় কথাগুলো বলে চললেন তিনি থামলেন, দম নিলেন, ফের বলতে শুরু করলেন। তোর যখন 15 বছর হয়েছিল, আর আগ দিয়া তোর বাবা বাজে একটা কাজ করে, খুব বাজে। পরশু রাতের হামলায় কোনো মেয়ে দেখছিলি? শঙ্কর খানিক ভুরু কোঁচকাল। মিনিট দুয়েক গভীর ভাবনায় ডুব দিল সে। হ্যাঁ, সেদিন রাতে অল্প কিছুক্ষণের জন্য দেখেছিল একটা নারী অবয়ব। হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম। ওই মাইয়াটার এই কাম শেষে কল্লা কাটি মাইরা ফালায়। কাকার কথা শুনে শঙ্করের মাথাটা ক্রমশ নিচু হয়ে এলো। কাকার চোখে চোখ রাখার মতো পরিস্থিতিতে সে নেই। তার বাবা যে একজন ধর্ষক ও পাশাপাশি খুনিও ভাবতেই গাটা শিউরে উঠছে। এতকাল ধরে যে পিতার শেষ মুখটা দেখার জন্য আক্ষেপ রয়েছিল, তা মুহূর্তেই ঘৃণায় পরিণত হলো। এইসব করেও তোর বাপ সেদিন দিব্যি ঘুমাইছিল জানিস? চোখের জলটা শঙ্কর শার্টের হাতা দিয়ে মুছে ফেলল, মুখ তুলে তাকালো। তাহলে ওই 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 মেয়েটার আত্মাই সব করছে? শঙ্করের প্রশ্নটা শুনে কাকা খিক করে হেসে উঠলেন, বললেন, আত্মায় তুইও বিশ্বাস করিস না? শহরের এত ভূত টুত বিশ্বাস করে না। তাহলে মানুষের সে অবলা জন্তুগুলো বালা, একটু আদর করলি, একটু যত্ন করলি, তোর জন্য সব করবে, সব। তোরে কেউ মারতে এলে প্রতিবাদ করবে, আবার কখনো প্রতিশোধও নিবে। কথাগুলো শেষ করে কাকা কিছুটা গম্ভীর হলেন, বললেন, জন্তুটা এই গ্রামের আসিল না, এই পৃথিবীরও না। কোত্থেকে যে আসে জমিটায়। সাল 1996। এসব আজব কথাগুলো ছাড়ুন, আমাদের গ্রামে এমন হই হল্লা চলবে না। তামাকের ধোঁয়া উড়িয়ে বাক্য দুখানা বললেন চেয়ারম্যান। গ্রামে আজ 3 যুবক এসেছে। এসেই চেয়ারম্যানের দরবারে হাজির। তাদের আকুল আবেদন, তারা গ্রামে কিছু গবেষণা চালাবে। সেসবে যেন চেয়ারম্যান সাহেব অনুমতি এবং সুরক্ষা দিয়ে থাকেন। তবে এতে চেয়ারম্যান রাজি হলেন না, হওয়ার কথাও নয়। ছেলেগুলো যে আগ্রহ নিয়ে এখানে এসেছে তা মোটেই সন্তোষজনক নয়। সরকারি অনুমতি নিয়ে আসুন, আপনাদের আইন বিরোধী কাজে আমি সহায় হতে পারবো না। শুদ্ধ বাংলায় শান্ত গলায় কথাগুলো বললেন চেয়ারম্যান। বিলেত থেকে পড়াশোনার চাকাটা ঘুরে এসেছে। যথেষ্ট সৎ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। গ্রামে একচেটিয়া জনসমর্থনে চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তিনি। আমরা আসলে স্টাডির লক্ষ্যেই এসেছি। আমার বিজ্ঞানের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে স্যার। সে তুমি যেই লক্ষ্যেই এসো, কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে আসলে সেই প্রতিষ্ঠানের পক্ষে লিখিত যে আবেদন আছে সেটা আনো, অথবা তোমাদের দাবি তুলে ধরো। চাইলে আমি এই মর্মে তোমাদের সহায়তা করতে পারি। স্যার, আমরা গোপনে। যুবক তার কথা শেষ করতে পারল না। চেয়ারম্যান রুক্ষ গলায় বলল, বাংলা বোঝো না? আইন বিরোধী কাজের জন্য সহায়তা চাইছো? ওনার কথা শেষ হওয়ার আগেই চশমা পরিহিত পাশের খর্ব যুবকটি বলল, সাহেব, প্রয়োজনে কিছু টাকা। চেয়ারম্যান এবার খেপে গেলেন। চোখের পলকে 2 চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। গলা হাঁকিয়ে কর্মীদের ডাক দিলেন, বললেন, এদের পুলিশে দাও, আর এই গ্রামে এরা যেন ঢুকতে না পারে, নয়তো আমার রিভলভারটা এদের বুক চিড়ে দেবে। চেয়ারম্যানের অধীনস্থ লোকজন ওনার দপ্তর থেকে যুবক 3 জনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। যুবক 3 জন অসহায় দৃষ্টি নিয়ে গ্রাম থেকে প্রস্থানের পথ বেছে নিল। এদিকে চেয়ারম্যানকে মেম্বার সাহেব চেপে ধরলেন। ঘটনাটা ঘটেছে কি জানার আগ্রহ বেশ। গত সপ্তাহে আতাউলের জমিতে আকাশ থেকে উল্কা খণ্ডের কিছু অংশ পড়ে। আমরাই তো লোকজন নিয়ে জায়গাটা দেখেছিলাম। অস্বাভাবিক কিছুই ছিল না। যে উল্কার টুকরোটা পড়ে সেটার ক্ষুদ্রাংশও তো সরকারের খাতায় জমা হয়েছে। যুবকগুলো চাইছিল ওই জায়গাটায় ওদের তাঁবু করার পারমিশন দিতে। ওরা কি সব গবেষণা করবে, আমাকে অর্থের লোভ দেখায়। কোথা থেকে যে হতচ্ছাড়াগুলো আসে কে জানে। সাহিল, তুমি নিশ্চিত করবে ওরা যেন গ্রাম থেকে চলে যায়, আর আতাউলের জমিটা সর্বক্ষণ পাহারায় রাখবে। ওরা যদি তবুও আসে তাহলে আইনগত ব্যবস্থা নিতে হবে। পরের 2 দিন যুবক 3 জন অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অর্থ সংকট, দূরে থাকার দুর্ভোগ, দুয়ের প্রভাবে তারা শেষমেশ শহরের পথে রওনা হয়। চেয়ারম্যান সাহেব এতে কিছুটা খুশি হলেও ওনার সন্দেহের বীজ ক্রমশ বিকশিত হয়। জমিতে এমন কিছু হয়তো এখনও রয়েছে যেটার পেছনে তাদের গাঢ় নজর। প্রশাসন ও ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে এ বিষয়ে পুনরায় আলাপের কথা বিবেচনায় নিলেন তিনি। দিন 15 পর 5 জন সদস্যের ছোট্ট দল আসে, তবে তেমন আহামরি কিছুই মেলে না। সকলেই ফিরে যায়। ওই উল্কার সাথেই কি অন্য কোনো প্রাণী এসেছিল? প্রশ্ন ছুঁড়ল শঙ্কর। সে কথা কারোরই জানা নাই। আমরা তরুণ ছিলাম,
তখন শুনেছি কেবল ঘটনাটা। একটু থেমে আবার বললেন, প্রাণীটা কেমন দেখতে ছিল তা কেউ বলতে পারবে না, কিন্তু একজন প্রাণীকে দেখেছে রেখেছে। ছোট্ট বছর 5 সুমি, ওর পোষ মানাতে পরিণত হয় জীবটা। কত বছর ওরা একসাথে ছিল। তরুণী হলো সুমি, রূপ লাবণ্য অন্য রকমের ছিল, পরীর মতো। তবুও সুমি ছোটকালে কালা শুকনা ছিল, চেহারা কোনো মায়া আসিল না। বড় হতে হতে কি যে এমন জাদু কইল কে জানে। ওই প্রাণীটার কারণে কিনা 2010 সালে তোর বাপ সুমির পিছু ধরে। তোর বাপের বিয়ের আগে মেয়েটার দিকে নজর ছিল, বিয়ের পরও খায়েশ কমেনি। 2010 সালের বর্ষায় তোর বাপ অঘটন ঘটায়, তারপর মাইয়াটারে খুনও করে। আগে মাইয়ার বাড়ির আশেপাশে সব সময় সবুজ তরল পাইতাম। তোর বাপ মাইয়াটারে মারার পর সেই তরল আর দেখা যাইতো না। বিচার আচারে মাইয়াটার ঘটনা ছাপা পড়ার মাস 2 পর তোর বাপে মারা যায়। তোর বাপের শরীরের ভেতর সবুজ তরলে ভরা ছিল। খাট ধরার পর কিছুটা তরল গড়ায় আমার পিঠেও পড়ে। এরপর থেকে আমার গা আর সরেনি। সেদিন তোর বাপ কুকাম একা করেনি, আরও 3 জন ছিল। সনাতনের চাচির ছেলে আর 2 এই গ্রামেরই। ওরা তোর বাপের খুনের পর গ্রাম ছেড়ে পালায়। আমরা তোর ভরণ পোষণের দায়ভার নিতে চেয়েছিলাম, কিন্তু ওই প্রাণীটা আমাদের দিকে ঝুঁকে আক্রমণ চালায়। স্বপ্নে আজে বাজে জিনিস দেখতাম। ও প্রাণীটার প্রধান হাতিয়ার ছিল জোনাকি। ওর তরল সাধারণ কিছু নয়, এমন কিছু আছে যেটা জন্তু জানোয়ার রে ওর বশে নিয়ে আসে। জোনাকিগুলো এই প্রাণীটার কথা মতোই কাজ করে। সরাসরি সামনে প্রাণীটা কখনোই আহে না। এই বলে একটানা কথাগুলো বলে চললেন। শঙ্করের দিকে এতক্ষণ ওনার দৃষ্টি ছিল না, তার দিকে দৃষ্টি যেতেই থেমে যান তিনি। শঙ্কর নিজের হাতের হালকা সবুজ আঙুলটা দেখছে। আমি তো কোনো পাপ করিনি, তাহলে আমার পেছনে কেন পড়েছে প্রাণীটা? হ্যাঁ, আমার পেছনে কেন পড়েছে? আমার পেছনে না পড়লে তো সনাতনকে আমি মারতাম না। নিজের আঙুলের দিকে চেয়ে কথাগুলো বলল শঙ্কর। প্রতিশোধ, প্রতিশোধ। তোকেও মারতে চেয়েছিল। তোর বাপের কোনো উত্তরাধিকারী রাখতে চায়নি প্রাণীটা। আমি তোর দায়িত্ব নিতে চাইলে জোনাকি পোকারা ভয় দেখায়। তুই তো মায়ের সঙ্গে গ্রাম ছাড়িস, আর তোর নাগাল পাইনি। এখন পেতেই পিছু ধরছে। হঠাৎ করেই গম্ভীর হয়ে যায় শঙ্কর। শঙ্করের মুখের হাসিটা ক্রমে বড় হতে লাগলো। কাকা, ওই প্রাণীটা আমায় চিনল কিভাবে? হ্যাঁ, জানি না খোকা। আমার দিকে সবসময় নজর রাখে কিভাবে? আমি জানি প্রাণীটা কোথায়। কিভাবে সে আমার পরিচয় জেনেছে আমি তাও জানি। গ্রামে একজনই আছে যার উপর পশু পাখিও সন্দেহ করবে। ছোট কাকা কিছুটা অবাক হলেন। কার কথা বলছে শঙ্কর? কাকা, আপনি বলেছিলেন না, হ্যাঁ, মেয়েটা কালো থেকে অপ্সরা সব হয়ে যেতে পারে, কারণ প্রাণীটা আর কোথাও নয়, মেয়েটার ভেতরেই আছে। তুই কি করে জানিস? জমিটা বিক্রি করে দ্রুত গ্রামটা ছেড়ে দে খোকা। গ্রামে যার দিকে আমার সন্দেহ সেও মানুষ। সেই তো আমার খবর প্রথম থেকে জানে, এবং জানে যখন প্রাণীটা তার সাথেই এবং তার মধ্যেই থাকার কথা। কথা শেষ করে শঙ্কর দ্রুত পায়ে দরজার কাছে এলো। তৎক্ষণাৎ টিনের ওপাশ থেকে এক মহিলা দ্রুত দৌড়ে বাঁশঝাড়ের দিকে চলে গেল। মুখটা দেখা গেল না, তবে শঙ্কর মহিলাটিকে চিনল। বিড়বিড় করে সে মহিলার নামও আওড়াল, তবে তা কাকার কান অব্দি পৌঁছল না। সনাতনের ছেলে সন্তানের বয়স 7 বছর। পিতৃবিয়োগের ব্যথা তেমন গভীরভাবে না বুঝলেও এইটুকু সে বুঝেছে যে তার বাবা আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। সনাতনের ছেলেকে শঙ্কর কাছে টানল, আসতে চাইল না। তার থেকে হাত দেড়েক দূরে চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেটার চোখে সাংঘাতিক ভয়। এ ভয়ের সঙ্গে শঙ্কর অতীব পরিচিত। নিজেকে বড্ড অপরাধী মনে হলো আজ। সনাতনের চাচির কোনো খোঁজ নেই, কোথায় আছে তা সনাতনের স্ত্রী, সন্তান, প্রতিবেশী কেউই জানে না। শঙ্কর আর কথা বাড়ালো না। তার ইচ্ছে ছিল সনাতনের চাচির সম্পর্কে জানার, কিন্তু সনাতনের স্ত্রী পুরো ভেঙে পড়েছেন। পার্শ্ববর্তী মহিলারা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। শঙ্কর বেরিয়ে এলো, হাঁটা ধরল মেঠো পথ ধরে। 2খানা পা যেদিকে যায়, চাচির খোঁজে আছে সে। তেনার বয়স নিয়ে যত প্রশ্ন। চাচিকে দেখলে 60 ঊর্ধ্ব বলে মনে হয়, তবে এই সব কিছুর মাঝেও তিনি কিছুটা অস্বাভাবিক। কারণ নিজের ছেলে হারাবার পর থেকে তিনি পাগল। পথে ঘাটে ঘুরে বেড়ান, কিন্তু তবুও চেহারা, দেহ 2 বয়সের সাথে তাল মিলিয়ে আছে। শঙ্করের পথঘাট বাজার ঘুরে নিজের ঘরে এলো। আজ বিকেলে নির্মলেন্দ্র সাহেবের টাকা দেওয়ার কথা, ব্যাংক চেক। 2-3 দিনের ভেতর জমি রেজিস্ট্রি হবে। শঙ্করবাবু, শফিককে পাঠিয়েছি আমি।
চেকটা দেখুন, 4.5 লাখ আছে তো? গমগমে স্বরে বললেন নির্মলেন্দ্র সাহেব। ঠিক আছে, তবে রেজিস্ট্রি অফিসে দেখা হচ্ছে। এই বলে নির্মলেন্দ্র সাহেব ফোনটা কেটে দিলেন। আমার কমিশনটা সাহেব, বলে উঠল শফিক। আরে দেবো তো, পুরো টাকাটাই আপনি হাতে পেয়ে যাবেন। এত টাকা টাকা করেন কেন? স্মরণ করায় রাখি সাহেব। আচ্ছা, আজ চলি তবে সাহেব। কথাটা শেষ করে শফিক চলে যায়। শঙ্কর বেশ বিরক্ত। লোকটা যে কত টাকা খেয়েছে কে জানে। 24% জায়গা, তাও আবার পৌরসভার ভেতরে বাজারের কাছে, তবুও এত কম দামে ছাড়তে হচ্ছে। বিপদে আছি বলে আনমনে আওড়ালো সে। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। শঙ্কর দিনকে দিন হতাশ হয়ে যাচ্ছে, সেই সাথে আঙুলের ব্যথাটাও বেড়ে চলেছে। বুড়ো আঙুল সবুজ হয়ে ফুলে আছে, টনটনে ব্যথা করছে সারাক্ষণ। সন্ধে নাগাদ ছোট্ট একটা হইচই পড়ল। শঙ্কর ঘুমিয়েছিল, উঠে বাইরে বেরিয়ে এক যুবককে জিজ্ঞেস করতে জানতে পারল বটতলায় একটা মৃতদেহ পাওয়া গেছে। কে বা কার মৃতদেহ তা সে যুবকটার কাছ থেকে জানতে পারেনি। বটতলায় যাওয়ার পথটা তার বাড়ির বাঁ দিকের মেঠো পথটা ধরেই। গ্রামে যুবকদের সঙ্গে সে তাল মেলালো, এগিয়ে চলল বটতলার দিকে। একটি মহিলার মৃতদেহ বটগাছটার নিচে উবু হয়ে পড়ে আছে। চারিদিক সবুজ আঠালো তরলে ভরপুর, একটা পচা গন্ধও আসছে। শঙ্করের বুঝতে বাকি রইল না কাজটা কার, তবে গায়ের পোশাকটা তার চেনা লাগলো। আজ সকালে যিনি শঙ্কর এবং তার ছোট কাকার মধ্যেকার কথোপকথন চুপিসারে শুনছিল, এ তিনি। দুজন যুবক লাশটা ঘোরাতেই সে নিশ্চিত হলো লাশটা চাচির, সনাতনের চাচির। শঙ্কর বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না। গ্রামের কিছু যুবকের রুক্ষ দৃষ্টি তার উপর পড়েছে। দুটো খুনেই শঙ্করের উপস্থিতি লক্ষণীয়। সনাতনের ক্ষেত্রে তাকে সদর দরজার দ্বারে, আর চাচির ক্ষেত্রে বটতলা থেকে কয়েক গজ দূরে নিজের ঘরে। এমন ঘটনা তো আমাকে গ্রামে এত বছরের ঘটে নাইকা। এই শঙ্কর নামের পোলাটা আসার পর থেকে এইসব হইতাছে, বলে উঠল এক যুবক। সহমত জানালো গ্রামের আরো কিছু যুবক। শঙ্কর প্রত্যুত্তর দিল না, সেখান থেকে চলে এলো। যেতে যেতে সেই বৃদ্ধ আর যুবকের দুটো পরামর্শ কানে আসে। আরো কয়েকটা চেয়ারের ব্যবস্থা করো। শান্ত স্বরে দুজন যুবককে বললেন চেয়ারম্যান। শঙ্করের জমির পাশে একটা ছোট্ট বিচার সভা বসেছে। সেখানে আসামির আসনে শঙ্কর আর অভিযোগকারী গ্রামের মুষ্টিময় ব্যক্তিবর্গ। এসব অলৌকিকতায় আমার বিশ্বাস নেই, কিন্তু এই গ্রামের মানুষের অনেকেই বিশ্বাস করে এইসবের দিকে। মৃত্যু যেভাবেই হোক, পিছনে তোমার হাত রয়েছেই, এর সম্ভাবনাটাই সব থেকে বেশি। সনাতনের লাশটা পোস্টমর্টম হলে ভালো হতো, কিন্তু ওর পরিবারই রাজি হয়নি। ধীর গলায় বলে চললেন চেয়ারম্যান। আমি কাউকে খুন করিনি। শান্ত স্বরে বলল শঙ্কর। একটু থেমে আবার বলল, আমি নিজেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। গতকাল রাতে আমার উপরেই আক্রমণ হয়। এই যে এই যে এই যে এই যে আমার এই আঙুলটা দেখুন দেখুন। বাঁ হাতটা এগিয়ে দিল। চেয়ারম্যান সহ উপস্থিত সকলের দৃষ্টি বুড়ো আঙুলটায় নিবদ্ধ হল। এইসব কোনো প্রাণী করছে, পুনরায় বলল সে। চেয়ারম্যান কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর প্রশ্ন করলেন, দুটো খুনের সময় আশেপাশে তুমি ছিলে না? হ্যাঁ, সনাতন আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে আমার কোনো শত্রুতা নেই। গ্রামে আসার পর থেকে ওই আমায় সঙ্গ দিয়েছে। আর চাচি, ওনাকে তো আমি চিন্তাও না ঠিক মতো। সনাতনের চাচি তো তোর বাড়ির দিকটাতেই থাকতো। হ্যাঁ থাকতো, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি মারতে যাব কেন? আমি গ্রামে এসেছি শুধুমাত্র ওই জমিটা বিক্রি করে যে টাকাটা পাবো তা দিয়ে মায়ের চিকিৎসা করাতে। আমায় এইসবের মধ্যে প্লিজ ঠেলবেন না চেয়ারম্যান সাহেব, আমি সত্যি এইসবের কিচ্ছু জানি না। বিষয়টা গম্ভীর। সনাতনে খুনের পর রাতে গ্রামে পাহারাদার বাড়িয়ে দিয়েছি আমি। তাছাড়া শঙ্করকে কেউ খুন করতে কিংবা খুনের জায়গায় একদম কাছে সজ্ঞানে তাকে কেউ দেখেনি। এর জন্য প্রমাণের প্রয়োজন। কারোর যদি মনে হয়ে থাকে এইসব শঙ্কর করেছে, তাহলে প্রমাণ দিন, নতুবা আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। জবাবে কেউ কিছু বলল না। চেয়ারম্যান সাহেব আবার বললেন, তাহলে আমি আমার গ্রামে পাহারাদার আরো বাড়াচ্ছি, গ্রামের যুবকরা সহায়তা করবে। শঙ্করের মুখে কিঞ্চিত কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল। চেয়ারম্যান বললেন, তোমার উপর কড়া নজর রাখা হবে।
সবার সন্দেহ তোমার ওপরই। সাবধানে চলাফেরা করবে। রাত গাঢ় হতে দেখে বিচার সভা আর দীর্ঘ হলো না। তবে শঙ্কর এটুকু বুঝেছে যে চেয়ারম্যানের সন্দেহ গ্রামবাসীদের মতো ওরই ওপর। ছেড়েছে তাকে যাতে হাতে নাতে ধরতে পারে, সেই আশাতে। কিন্তু এসবে সে অতটা বিচলিত নয়, কারণ দ্বিতীয় খুনটা তো পরজীবীটা করেছে। আগামীতে সে তো আরও খুন করছে না। সর্বাণী, তো তোমার হাতের ক্ষতটা? বিস্মিত স্বরে বলল সর্বাণী। শঙ্কর ফিরে তাকায় নিজের বাঁ হাতের বুড়ো আঙুলের দিকে। আঙুলটা স্বচ্ছ, কোনো সবুজ বর্ণের আভা নেই, কোনো ক্ষত নেই। অবাক হলো সে। ক্ষতটা সাধারণভাবে শুকলে দাগ থাকতো, কিন্তু আঙুলটা তো পুরো স্বাভাবিক, কোনো দাগও নেই। বিস্ময়ের ছায়া দীর্ঘক্ষণ ওর চোখে স্থায়ী হলো। মৃদু হাসল। আমার 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 ক্ষতটা আমার আমার ক্ষতটা চলে গেছে, আমার ক্ষতটা চলে গেছে। গালভরা হাসি দিল শঙ্কর। সর্বাণীয় বিস্ময়ে কিছুটা কাটল। শঙ্কর পুনরায় বলল, হয়তো হয়তো আমার ভেতরে এইসব চাপা কষ্টের জন্যই ক্ষতটা সরেনি। হ্যাঁ, আজ আজ আমি সব বলে দিয়েছি, তাই হয়তো আমার ক্ষতটা সরে গেছে। সর্বাণীর মুখে হাসি ফুটলেও মনে একটা প্রশ্ন জাগল। হঠাৎ ক্ষত চলে কেন গেল? তবে প্রশ্নটা সে করল না। শঙ্কর আজ ভীষণ খুশি। এতগুলো দিন এই এক আঙুলের জ্বালায় অনেক দুর্ভোগ তাকে পোয়াতে হয়েছে। অবশেষে মুক্তি। শেষ কবে তারা কাছাকাছি এসেছিল তাও তার মনে নেই। পুরো দিন তাদের দুজনের বেশ ভালো কাটল। শঙ্কর আঙুল ঠিক হওয়ার সুসংবাদটা তৎক্ষণাৎই পাশের ঘরে থাকা নিজের মাকে জানায়। পরদিন সকালে 10টা নাগাদ শঙ্করের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে দেখল টেলিভিশনটা আজ নেই। যতবারই ছাড়ছে কোনো নিউজ চ্যানেল আসছে না। বিষয় তো চলে গেছে, তাই আর খবরের দিকে ঝুঁকল না। কিন্তু আজ সর্বাণী কেমন যেন তড়িঘড়ি করছে। তাকে দ্রুত কাজে পাঠাতে মরিয়া। সে ভেবেছিল আজ হয়তো যেতে মানা করবে, কিন্তু হলো উল্টোটা। অবশ্য বিগত 1 সপ্তাহ ধরে দোকান খোলা হয়নি, আয় ভাটা পড়েছে। সেজন্যই হয়তো। সংসারও তো চালাতে হবে। সকালের নাস্তা শেষে শঙ্কর বেরিয়ে পড়ল দোকান খুলতে। এতে সর্বাণী যেন হাঁপ ছেড়ে বাঁচল। ফিরে আসে সে টিভির কাছে। পেছনে খোলা জ্যাকটা একবার পরখ করে নেয়। না, সামনে থেকে তাকালে টিভি যে জ্যাকটা খোলা তা বোঝা যাবে না। আর সকাল 8টার খবরের পর সে টিভির ডিশের জ্যাকটা খুলে রেখেছিল। সে চায় না খবরটা শঙ্কর জানুক। কোনোভাবেই সংবাদ তাকে দেওয়া যাবে না। পেছনে ফিরে তাকাতেই থমকে গেল সর্বাণী। শঙ্করের অসুস্থ মা দাঁড়িয়ে তার কাণ্ডগুলো দেখছেন। তোর কি হয়েছে মা? সকাল থেকে কেমন কেমন জানি করছিস। জবাবে কিছু বলার আগে সর্বাণী বমি করে ফেলল। পরপর 2 বার বমি। তারপর মাথা ঘুরে জ্ঞান হারায়। সামনের হোটেলটায় নজর যায় শঙ্করের। তার কাগজের দোকানটার সামনেই হোটেলটা। খোলা উন্মুক্ত হোটেল। বসুন, নিন, খান, সেরকমের। টেলিভিশনটা এখান থেকে বসেও আবছা বোঝা যায়। টুলটা ছেড়ে শঙ্কর ঝুঁকে খানিকটা এগিয়ে এলো। খবরে এক লোকের মৃত্যু সংবাদ পাঠ হচ্ছে। লোকটাকে সে চেনে। এই তো গত পরশু একটা বড় অর্ডার নিয়ে এসেছিলেন তিনি। অনেকদিন পর বড় অর্ডার পেয়ে শঙ্কর যেন আলোর দিশা পেয়েছিল। বেশিক্ষণ টেলিভিশনে চেয়ে থাকতে পারল না সে। আচমকা ওর মাথাটা কেমন ঘুরে গেল। চোখের সামনে কারা যেন মরণ আর্তনাদ করছে। তীব্র আকুতি, কি যেন চিৎকার করে ক্ষমা চাইছে। আমারে মাপ কইরা দে, মারিস না আমারে, মারিস না। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশনে দেখানো মৃত সেই লোকটা। দৃশ্যগুলো আরও কিছুটা পরিষ্কার হয়ে এলো। সবুজ তরলে লোকটার দেহ লেপ্টে আছে। ছিটকে শঙ্কর টুলটার উপরে গিয়ে পড়ল। পাশে থাকা জলের বোতলের ঢাকনাটা খুলে সে ঢক ঢক করে জল পান করতে লাগলো। দোকানের আরেক কর্মচারী শঙ্করের দিকে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে। লোক দিয়ে শঙ্করকে ডেকে আনতে দুপুর গড়িয়ে বিকেল পার হয়। অবশ্য এই সময়ের মাঝে সর্বাণীরও জ্ঞান ফিরেছে। মোটামুটি সুস্থ আছে সে। বাড়ি ফিরে শঙ্কর মায়ের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে কিছুটা বিচলিত হলো। আমার ফোনে সিম কানেকশনটাও আসছে না। সর্বাণী মনে হয় সিম কার্ডটা খুলে রেখেছিল। কিন্তু বৌমা এসব কেন করছে? হতাশ স্বরে প্রশ্ন করলেন শঙ্করের মা। প্রশ্নটুকু শুনেও সর্বাণী জবাবে কিছু বলল না। পাশ ফিরে সে জানলার দিকে চেয়ে আছে। কি হয়েছে? তুমি আমার থেকে কি লুকোচ্ছ? প্রশ্ন করল শঙ্কর। ফের জবাবে কোনো উত্তর নেই। মা, আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি দেখছি। ফ্রেশ হয়ে এসে দেখছি ওর কি হয়েছে। দরকার পড়লে সন্ধ্যার পর ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে।
আরও মিনিট 5 রুমে থাকার পর শঙ্করের মা ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। শঙ্কর বেশ ভালো করেই জানে আজকে সর্বাণীর আচরণ এমন হওয়ার কারণ কি। সিম কার্ড খুলে নিয়েছো, ভালো করেছো, কিন্তু আমি দুপুরের নিউজ দেখেছি। কথাটা শুনে চমকে উঠল সর্বাণী। মুখ ফিরিয়ে এনে ড্যাব ড্যাব করে সে শঙ্করের দিকে তাকাল। শঙ্কর বাঁ হাতটা উঁচু করে বলল, হাতটা তো আর এমনি এমনি সুস্থ হয়নি, সব ধোঁকা ছিল। মারা যাওয়া লোকটাকে আমি চিনি। গত পরশু রাতে কোথাও হয়েছিল, দোকানে এসেছিল কিছু মালামাল বুঝে নিতে। পরজীবীটা হয়তো সেখান থেকেই লোকটাকে চিনে। লোকটা কে ছিলেন? অবশেষে মুখ ফুটে ক্লান্ত স্বরে প্রশ্ন করল সর্বাণী। আমার বাবা বেঁচে থাকলে যথাসম্ভব উনি বাবারই বয়সী হতেন। এক বাক্যের পেছনে লুকিয়ে থাকা বিস্তর কাহিনী সর্বাণী সহজেই বুঝতে পারল। পরজীবীটা তার প্রথম হোস্ট তথা সুমির খুনিদের হত্যা করে চলেছে। সবাইকে না মারা অবধি সে থামবে না। ওই পরজীবীটা কত চালাক দেখলে? হ্যাঁ, আমাকে মারেনি, আমাকে শুধু ব্যবহার করেছে। আমাকে তো যে কোনো সময় মারতে পারবে। এখন তো আমি ওর হোস্ট। সনাতনের চাচিকে আমি এক হিসেবে মেরেছি। সারা রাত না ঘুমিয়ে সেই দিন বিকেলে চাচি দেহ করে পরজীবীটা আমার বিছানা পর্যন্ত এসেছিল। এরপর হোস্ট বদল। চাচি নিজের হুঁশ ফিরে পান, পালিয়ে যান, আর হোস্ট আমার ঘুমন্ত দেহ ক্ষণিকের জন্য ঘুম পাড়িয়ে চাচিকে মেরে দিলেন। যেমনটা গত রাতে ঘটল, খানিকটা ওরকম। আরও একটা খুন। ঘুমের ভেতর লোকটাকে পরজীবীটা আমাকে দিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিল। আগে যদি ওই পরজীবীটার মতলব বুঝতাম, নিজেকে শেষ করে দিতাম। এক রাশ ক্রোধ নিয়ে শেষ বাক্যগুলো আওড়ালো শঙ্কর। কিন্তু এসব কিছুর ভেতরেও সর্বাণী নিজের বমির কারণটা খুঁজে পাচ্ছে না। তাছাড়া শঙ্করের আঙুল ঠিক না করেও তো পরজীবীটা তাকে খুন করতে পারত, যেমনটা করেছিল সনাতনের চাচির বেলাতে। তাহলে গতদিন পরজীবীটা কেন আঙুলটা ঠিক করে দেয়? তাহলে সে চাইছে কি এই নতুন হোস্ট সুস্থ থাকুক, জীবিত থাকুক? শঙ্করের দেহের ক্ষতিতে হয়তো তারও ক্ষতি, কিন্তু তাই যদি হয় তাহলে বিগত কমাস ধরে শঙ্করকে পীড়িত করলো কেন? তাহলে কি আঙুল সুস্থ করে তুলে পরজীবীটা নিজের উপস্থিতি জানান দিচ্ছে? এমন নানা প্রশ্নে জর্জরিত হয়ে উঠল সে। আমায় নিয়ে ভাবতে গিয়ে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়লে। তোমাকে এত চিন্তা করতে হবে না সর্বাণী। এই জীবনে ভয়াবহ কত কিছুই দেখেছি, সজ্ঞানে খুনও করেছি। এখন আর ভয় করে না, বুঝলে? সব হয়ে গেছে। তার দু চোখ ছলছল করছে, দুফোঁটা জল নিশ্চুপে গড়িয়ে পড়ল। সর্বাণী কোনো প্রতিক্রিয়া দেখালো না, দু চোখ বুজে রাখে সে। রাত এখন আনুমানিক 1:30। শঙ্কর এখনো ঘুমোয়নি। সিদ্ধান্ত নিয়েছে আজ একটা সুরাহা করে তবে ছাড়বে। আর কতই পীড়া! পরজীবীটাকে দেহ থেকে যেভাবেই হোক বের করতে হবে। অনেক ভেবেছে সে, কিন্তু কোনো উপায় চোখের সামনে পাচ্ছে না। জীবটাকে শেষ করতে সে আত্মহত্যা করতে পারবে না। দুটো নারী তার উপর নির্ভরশীল, তাদের কথাও ভাবতে হবে। তবে এটা ইঙ্গিত পেয়েছে পরজীবীটা হাতের আঙুল সুস্থ রাখার চেষ্টা রেখেছে, অতএব ডান হাতে থাকা হাতুড়ির দিকে কিছুক্ষণ তাকালো সে। আঘাত কি করবে? তবে চিৎকার করা যাবে না। না, রুমে নয়, সর্বাণী জেগে যাবে। আবার পরজীবীটা বেরিয়ে সর্বাণীর ওপর চড়াও হলো। মেঝেতে বসে একটা দীর্ঘশ্বাস নিয়ে শঙ্কর হাতুড়িটা দিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত করে। সাথে সাথে তার পুরো শরীরটা মোচড় দিয়ে উঠল। ভেতর থেকে যেন কিছু একটা প্রতিবাদ করছে। শঙ্কর দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্যের প্রয়াস করলেও দু চোয়ালের ভেতর গোঙানির শব্দ হলো। তার হাত জোড়া নোনা জলে ভরে এসেছে। তবে এইটুকুতে কোনো শঙ্কা নেই যে আঙুলের সাথে জিভটার যোগসূত্র গাঢ়। আঙুলটা যেন সজলে দেহে পরজীবীটা দেওয়ার মাধ্যম। আবারও হাতুড়িটা তুলে ধরল শঙ্কর। পুনরায় আঘাত করতে উদ্যত হয়, ঠিক এমন সময় বিদ্যুৎ চলে যায়। পুরো বাথরুম জুড়ে নিকষ অন্ধকার। সকাল সকাল সর্বাণী শঙ্করকে বাথরুমের দরজার পাশে বসে থাকতে দেখে চমকে ওঠে। তার বাঁ হাতের আঙুলটা থেকে রক্ত ঝরছে, টাটকা লাল রক্ত। অথচ শঙ্করের মুখে হাসি, বিজয়ের হাসি। সর্বাণী দৌড়ে গেল, ওড়না দিয়ে শঙ্করের আঙুল পেঁচিয়ে দিল। এতেও শঙ্করের কোনোরূপ প্রতিক্রিয়া নেই। চোখ যায় বাথরুমে। পুরো বাথরুম জুড়ে সবুজ আঠালো পদার্থ।
এই পদার্থ এই অবধি যেসব স্থানে মিলেছে সেসব স্থানে একটি করে মৃতদেহ মিলেছে, তবে আজ কোনো মৃতদেহ মেলেনি। সর্বাণী কিছু বুঝে উঠতে পারল না। তুমি ঠিক আছো? ভয়ার্থ স্বরে জিজ্ঞেস করে সে। শঙ্কর ডান হাতটা সর্বাণীর গালে বাড়িয়ে দেয়, গালে আলতো করে হাত ছুঁয়ে বলে, আমাকে নিয়ে তোমার এত চিন্তা? কথাটা শেষ করেই শঙ্কর তার ঠোঁট জোড়া এগিয়ে দিল, ঠোঁটের ঠোঁট ছোঁয়ালো। সেকেন্ড কয়েক পর ছেড়ে দিয়ে সে হাসতে হাসতে বলল, ওই পরজীবীটাকে মেরে ফেলেছি জানো, জীবটা আর আসবে না। গাল ছেড়ে সে হাত দিয়ে বাথরুমের দিকে ইশারা করল। মেঝেতে পড়ে থাকা আঠালো পদার্থের দিকে ইঙ্গিত করল শঙ্কর। সর্বাণী কিংকর্তব্য বিমূঢ়। মেঝেতে শুধু আঠালো পদার্থ নয়, বরং এমন কিছু আছে যার বর্ণনা হয়তো গুছিয়ে সে কোনোদিন দিতে পারবে না। জীবটার প্রকৃত বর্ণ সবুজ নয়, তবে দেখতে একটা পোকার মতোই সে, অনেকটা জোনাকি পোকার মতো, তবে পুরোপুরি নয়। থকথকে জেলির মতো, তবে চোখ জোড়া রুক্ষ, দৃষ্টিতে এক ভয়াবহ কঠোরতা, ক্ষুধার্ত হিংস্র সিংহের চেয়েও ভয়াবহ এই দৃষ্টি। জীবটা যেন এখনো জীবিত, কোনো হোস্ট তার তরলের ভেতর এলেই যেন ঝাঁপিয়ে পড়বে, জেগে উঠবে আবারও। দৃশ্যের অধিকতর অবর্ণনীয়। সর্বাণী ভয় পাচ্ছে না, তার হৃদযন্ত্রে আলাদা এক প্রশান্তি কাজ করছে। পরপর আবেগ উৎকণ্ঠায় সে শঙ্করকে শক্ত হাতে জড়িয়ে ধরল। ঘন ঘন লম্বা নিঃশ্বাস ফেলছে সে। দুজনের কাছাকাছি চোখের দৃষ্টিসীমাও কমে আসে। দৃষ্টিসীমায় কেবল তারা। সর্বাণীর পেট ঘন ঘন দুবার মোচড় দিয়ে ওঠে, তবে সকল অস্বস্তি উপেক্ষা করে সে শঙ্করকে জড়িয়ে ধরে রইল। অপরদিকে বাথরুমে জিপটার একাংশ জলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য পাশে বাথরুম থেকে জল বেরোবার ছাঁকনিটার দিকে। পরজীবীটা শীতল জলে নিজেকে মিশিয়ে দিল, দেহের দৈর্ঘ্য যতটা সম্ভব কমিয়ে আনল। অনেকগুলো নয়, সব দিকের টানে দেহটা ভাগ হলে বিপদ, দুর্বল হয়ে পড়বে সে। দরকার একমুখী টান। কেউ যদি কল ছাড়ে এবং সে জল ব্যবহার করে তবেই হলো, ঝাঁপিয়ে পড়বে সে পরজীবীটা। সময় তার হাতে বেশি নেই। জীবনবায়ু ক্রমে তার দেহ থেকে কমছে, কোষগুলো ধীরে ধীরে মরতে শুরু করেছে। সকালে ঘুম ঘুম চোখে জলের কলটা ছাড়ল স্টিভ। জলের সাথে আগত সবুজ তরলটা ঘুমের ঘোরে সে খেয়াল করেনি। দুহাত জুড়ে জল নিয়ে মুখ ধুতে থাকে। এতে সবুজ আঠালো তরলটা ওর মুখে লেপটে যেতে শুরু করে। এতবার মুখে জল দেওয়া সত্ত্বেও আড়ষ্ট বোধ করায় স্টিভ চোখ মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে অনুভব করে তার চোখের পাতা জোড়ায় আঠালো কিছু লেপটে আছে। এতে চোখের পাতা খুলতে বেশ কষ্ট হচ্ছে তার। বেসিন ছেড়ে পাশে থাকা বালতির কাছে গিয়ে দাঁড়ালো স্টিভ। সেখানে পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে উদ্যত হয়, কিন্তু এরই পূর্বে তার মুখটা জ্বলতে শুরু করে, যেন কেউ গরম কয়লা মুখের ওপর ঢেলে দিয়েছে। পরজীবীটার ছোট্ট দেহটা ক্রমে বিকশিত হচ্ছে, অনেকটা সাপের রূপ ধারণ করল সে। এরপর সাপের মতোই ক্ষিপ্র গতিতে একটা ছোবল মারল। চেঁচিয়ে উঠল স্টিভ। তার মুখটা খুলতেই পরজীবীটা মুখের ভেতর প্রবেশ করতে লাগলো। চিৎকার শুনে ঘরে থাকা বাকি দুজন যুবক সচেতন হয়। তারা এগিয়ে যায় বাথরুমের দরজার কাছে। এই মেসে ওরা দুরুমে মোট 5 জন থাকে, বাকি 3 জন অফিসে গেছে। ওরা 2 জন ছাত্র, আর স্টিভ বিদেশি ভ্রমণ পিপাসু, ব্লগ ভিডিও বানিয়ে থাকে। ইন্টারনেটের জগতে তার নামডাকও বেশ। আজকের তথা এই মাসের মূল কার্যদিবসই ছিল ঢাকা শহর কেন্দ্রিক। ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখা, জানা এবং মানুষকে ভিডিও দ্বারা জানানো। স্টিভের সহায়ক হয় এই ব্যাচেলর গ্রুপটা। দিন 3 তাদের সঙ্গে থাকবে স্টিভ। দরজায় ধাক্কা মারে যুবক 2 জন, তবে তাদের অবাক করে বাথরুম থেকে খোদ স্টিভ নিজেই সজ্ঞানে বেরিয়ে আসে। সে অক্ষত, কোনো বিব্রতকর ছাপ ওর মুখে নেই। যুবক 2 জন কিছুটা শঙ্কিত হলো। একজন প্রশ্ন করল, হোয়াট হ্যাপেন্ড? কিছু হয়নি, ওই একটা তেলাপোকা দেখে একটু ভয় পেয়েছি। স্টিভকে শুদ্ধ বাংলা ওড়াতে শুনে যুবক 2 জন থমকে দাঁড়ায়। সাদা চামড়ার ইংলিশ লোকটা গতদিনও ভাঙা ভাঙা বাংলা বলছিল, যা যুবকরা ইংরেজি অর্থ সহিত বুঝিয়েছিল। কেবল সেসব কিছু শব্দ, আর এক রাতের ভেতরে কিনা সে খাঁটি বাংলা বলছে। আশ্চর্যজনক। যুবক 2 জনের বিষয় স্টিভ বুঝতে পারল। সে বলল, আই হ্যাভ টু গো নাও। তুমি বাংলায় কথা বলতে জানো? কিছুটা। ভাঙা বাংলা ওড়ালো স্টিভ। সরে দাঁড়ালো সে, বলল, ফাস্ট ফাস্ট, যেতে হবে আমাদের। একরাশ বিস্ময় নিয়ে সাহেল বাথরুমে প্রবেশ করল, আর রাসেল চুপ করে স্টিভের পাশে দাঁড়িয়ে রইল। খাঁটি বাংলার সেই বাক্যটা এখনও তাকে প্রশ্নবিদ্ধ করছে। স্টিভের 3 দিন থাকার কথা, থাকলেও সে আজকে সারাদিন শুটিং শেষে রাতের ফ্লাইট আছে বলে বিদায় নিয়ে নেয়। সারাদিন অস্বাভাবিক আচরণ করেছে সে। সাহিল সহ গ্রুপের বাকিরা এতে বিস্মিত হলেও তাদের কিছুই করার ছিল না। বিদেশি লোক, পরিবার পরিজন সম্পর্কে তার ধারণা নেই। তাছাড়া লোকটাকে একদম সুস্থ দেখাচ্ছে। নিজের দেশে ফিরতে চাই যেহেতু, সেহেতু বাধা দেওয়ার সাধ্য তাদের নেই।
তাছাড়া স্টিভকে তারা কদিনই বা চেনে, হতে পারে লোকটা কোনো বদমতলবে দেশে এসেছে, নয়তো বাংলা জানে তা প্রকাশ করেনি কেন? এমন নানা ভীতিকর খোশ খেয়াল ব্যাচেলার গ্রুপটাতে ভয়ের সঞ্চার করে। যদি কোনো বেআইনি কার্যে সহায়তার জন্য মামলা খায়, তাই আর তারা স্টিভকে প্রশ্ন করেনি, যেতে দিয়েছে তাকে। অবশ্য স্টিভ এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ভাড়া করলেও মাঝপথে গাড়ি থামিয়ে নেমে যায়। সে খবর ব্যাচেলার গ্রুপটা জানে না। এছাড়া এরপর তাকে আর দেখাও যায়নি, সড়ক থেকে যেন কোথাও লাপাতা হয়ে যায়। পরজীবীটা থেকে রেহাই পেলেও শঙ্কর সুস্থ নয়। হাতুড়ির আঘাতে তার বাঁ হাতের বুড়ো আঙুলের দশাটা একেবারে বাজে। নখ ফেটে ছোট ছোট টুকরো হয়ে ভেতরে ঢুকে গেছে। মাংস থেঁতলে গিয়ে হাড়েও বাজেভাবে প্রভাব ফেলেছে। তাই চিকিৎসকের শরণাপন্ন হয়েছে সে। আগের চেয়ে আপনার আঙুল ভালো অবস্থাতেই আছে। সবুজ ওই তরলটা সেরেছে, কিন্তু আঙুলটার যা অবস্থা, কেটে ফেলে দিতে হতে পারে। আমার তরলটা অজানা ছিল, পরীক্ষা করেও আমি সেই সময় কিছুই জানতে পারিনি, তাই তখন আঙুল ফেলে দেওয়ার পক্ষে ছিলাম না। কিন্তু এখন আর উপায় দেখছি না। ক্ষতটা গভীর, আঙুল মনে হয় না ওষুধে সারবে, কেটে ফেলতেই হবে। মোটা ফ্রেমের চশমা পরে ডক্টর রিয়াজ শঙ্করের আঙুলের দিকে চেয়ে থেকে কথাগুলো বললেন। থেমে তিনি পুনরায় বললেন, তো আঙুলের এই দশা হলো কি করে, আর সবুজ পদার্থ দেহ থেকে সরল কি করে? ওই ব্যথা সহ্য করতে পারছিলাম না, হাতুড়ি দিয়ে থেঁতলে দিয়েছি। দেখলাম সবুজ তরলটা চলে গেছে। তবু পরীক্ষা করে দেখতে হবে শরীরে তরলটা আছে কিনা। তাছাড়া অপারেশনে খরচ যাবে প্রায় লাখখানেক, অত ব্যয় আপনি সামাল দিতে পারবেন না। দেখুন, শেষ একটা চেষ্টা করছি, কিছু পরীক্ষা দিচ্ছি, এখনই করে ফেলুন। আর অবশ্যই আগামীকাল আমাকে রিপোর্ট দেখাবেন। অন্যভাবে আঙুলটা ভালো করা সম্ভব হলে তাই করব। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শঙ্করকে আশ্বস্ত করলেন ডক্টর রিয়াজ। শঙ্কর হ্যাঁ সূচক মাথা দোলালো। ডক্টর রিয়াজ কিছু ওষুধ এবং দুটো পরীক্ষা লিখে দিলেন। পরীক্ষাগুলো করিয়ে শঙ্করের বাড়ি ফিরতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ফিরতেই সাহিলের সঙ্গে তার দেখা। জামাল সাহেবের 6তলা বিল্ডিংয়ের নিচতলাটা ব্যাচেলারদের জন্য, সেখানেই সাহিল সহ আর 5 জন থাকে। শঙ্কর একই বিল্ডিংয়ের 3য় তলায় থাকে। তাকে দেখে সাহিল হাসি মুখে জিজ্ঞেস করল, আপনার আঙুলের এখন কি অবস্থা ভাই? ক্ষতটা দেখিয়ে শঙ্কর বলল, এই আগের চেয়ে ভালো, তবে বর্তমানে ভালো নয়। আঙুল কেটে ফেলতে হতে পারে। বাঁ হাতের আঙুল তো, এত ব্যথা আর ওষুধ খাওয়ার চেয়ে ভালো আঙুলটা ফেলেই দেন। ডান হাত অক্ষত, কাজে তেমন সমস্যা হবে না আপনার। ঠিকই বলেছ, আমিও তাই ভাবছি। বিগত কয়েক মাসে যে হারে পেন কিলার খেয়েছি, সেই টাকায় আঙুলটা ফেলে দিলেই হয়তো ভালো হবে। ডাক্তার কি বলেছেন? শঙ্কর বাড়ি ফিরতেই প্রশ্ন করল সর্বাণী। ওই তো পরীক্ষা করতে দিলেন কয়েকটা, বললেন কোনো উপায় না থাকলে আঙুলটা ফেলে দিতে হবে, সেটাই ভালো হয়। ও। পরের দিন শঙ্কর রিপোর্ট নিয়ে হাজির হলে ডাক্তার অপারেশনের পরামর্শ দেন। পরিবারের মতের ভিত্তিতে ব্যবসার অর্থ পুঁজি নিজের অপারেশনে ব্যয় করে সে। 3 দিনের পর আঙুল কেটে ফেলা হয়। সপ্তাহখানেক লাগে শঙ্করের সেই আঙুলের সাথে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে। এখন সে নিজের ব্যবসায় পূর্ণ মনোযোগী। আঙুল নিয়ে তার আর জ্বালা নেই, সকল বিপদ থেকে মুক্ত সে। বিগত 2 দিন হয়েছে ভালোই অর্ডার পেয়েছে। তার অসুস্থতার খবর মার্কেটিং স্বরূপ কাজে দিচ্ছে। অনেক ক্রেতাই জানে খবরটা, ফলে বলা যায় সহানুভূতির স্থল থেকেই তারা অল্প অল্প অর্ডার করে চলেছে। শঙ্করও কিছুটা ছাড়ে দিচ্ছে। মোট কথা ব্যবসায় ঊর্ধ্বগতি। আসলে যা হয় ভালোর জন্যই হয়। শুনলাম আপনার আঙুলটা নাকি গত হয়েছে? গমগমে স্বরে প্রশ্ন করল স্টিভ। শঙ্কর হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি স্টিভ, কিছু অর্ডার ছিল, তবে শর্ত আপনাকে এসে দিয়ে যেতে হবে। কি হলে আমিই দিয়ে আসি, কর্মচারী রাখার সাধ্য নেই। শঙ্কর এতক্ষণ মালপত্র বের করছিল, ফলে সে ভালো মতো স্টিভের দিকে খেয়াল করেনি। নজর যেতেই তার ভুরু কোঁচকায়। বলল, আপনাকে চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আমার চেহারাটাই এমন, সবারই চেনা লাগে। আপনার অর্ডার? কাগজ, আমার খাতা আর বই আর কারবার। লিস্ট দিচ্ছি, আর ঠিকানা কাগজটাতে লেখা আছে। অর্ধেক পেমেন্ট এক্ষুনি পাবেন, আর বাকিটা পাবেন মাল পৌঁছে দিলে। ছোট কাগজের টুকরোটা এগিয়ে দিল স্টিভ। 1.5 লাখ টাকার? বিড়বিড় করে আওড়ালো শঙ্কর।
একটা গোপন হাসি হেসে স্টিভ চেক শঙ্করের হাতে দিয়ে দিল। অ্যাড্রেসে বর্ণিত জায়গাটার কোনো গুদাম ঘর আছে বলে শঙ্করের জানা নেই, তবু অর্থের অঙ্কটা ভালোই, যেতে তো হবেই। তাছাড়া এই মাস কয়েক সে নতুন তেমন খোঁজ রাখেনি, নতুন করে হতেও পারে। বাড়ি ফিরে শঙ্কর কিছুটা অবাক হয়, সাথে ভয়ও পায়। দরজাটা আজ খোলা, ঘরে ঢুকে সে কারোর উপস্থিতি টের পেল না। অন্যদিন হলে সর্বাণী এবং তার পরপর মা উপস্থিত থাকতো, কিন্তু আজ সর্বাণী? চিন্তিত স্বরে ডাক দিল শঙ্কর। এগিয়ে গেল সে নিজের রুমে। রুমটা ফাঁকা। ফিরে এলো, প্রবেশ করলো মায়ের ঘরে। দুজনকে একত্রে সেখানে দেখতে পেল। শঙ্করকে দেখে তার মা বললেন, ব্যবসাটা বড় কর, আমার নাতির যেন কোনো কমতি না হয়। শঙ্কর প্রথমে কথার তাৎপর্য বুঝে উঠতে পারেনি। তা দেখে শঙ্করের মা বললেন, আমার নাতি আসছে, তোর বউটা এত লজ্জা কেন যে পায়? গতদিনের খবর আজ সন্ধ্যায় আমারে কই। পরদিন শঙ্করের সঙ্গে স্টিভের দেখা হলো গুদামঘরে। গুদামঘরের পেছন দিক থেকে একটা মানুষের আবছায়ার শরীর ফুটে ওঠে। সেটা দেখে শঙ্করের মুখে হাসি ফোটে। স্টিভ মালগুলোর দিকে তাকালো না, হেসে বলল, কেমন আছো শঙ্কর? বেশ। এই আপনার মালপত্র? শঙ্কর, তোমার স্ত্রী খুব সুন্দর, অনেকটা সমীর ছাপ আছে তাতে। কথাটা শুনতেই শঙ্করের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। বুঝতে পারে সে ফাঁদে পড়েছে। তবু নিশ্চিত হতে শঙ্কর বলে, স্টিভ, আপনি এসব কি উল্টো পাল্টা বলছেন? কেমন শঙ্কর, তোমার চেয়ে স্টিভের দেহটা অনেক উত্তম। ছেলেটা ইংরেজিও জানে, মগজে জ্ঞান আছে বেশ। দেখো আমি কেমন জ্ঞানী হয়েছি। একটা প্রস্তাব আছে তোমার জন্য। ধীর পায়ে এগিয়ে আসে স্টিভ। আমাকে শেষ করা এত সহজ নয়, আমার কাজ এখনো বাকি, বুঝলে? তোমাকে না, তোমার স্ত্রীকে। তোমার বাচ্চাটাকে যদি বাঁচাতে চাও তাহলে আমার কথা মতো কাজ করো। শঙ্কর ধীর পায়ে পিছু হটতে থাকে। পাশে পড়ে থাকা একটা ইট দেখে শঙ্কর সেটা হাতে তুলে নেয়। স্টিভকে আক্রমণ করার উদ্যত হতে শঙ্কর দেখে ও কোনো বাধা দেয় না। সজোরে শঙ্কর স্টিভের মাথার ওপর দুটো আঘাত করে। স্টিভ মাটিতে লুটিয়ে পড়ে। শঙ্কর দ্রুত সেখান থেকে যেতে যায়, তখনই ফোনটা বেজে ওঠে। কেটে দিলেও আরও পরপর দুবার কল আসে। সর্বাণী কল করছে। শঙ্কর, ফোনটা ধরো, তোমার স্ত্রীর ব্যথা ওঠেনি তো? মাটিতে লুটিয়ে থেকেই হাসতে হাসতে কথাগুলো বলল স্টিভ। শঙ্কর ঘাড় ঘুরিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তার মায়ের কাতর স্বর ভেসে আসে, ওরে বৌমার প্রচন্ড ব্যথা উঠেছে। জল খাওয়াতে বলো, নির্দেশ দিল সে। শঙ্কর তাই বলল। ওপাশ থেকে কয়েক সেকেন্ড পর নিঃশ্বাস ফেললেন মা। বৌমার ব্যথা নেই রে, তুই কাজ সেরে জলদি বাড়ি চলে আয়। আমার প্রস্তাবটা কি এবার শুনবে? খুনি শঙ্কর, তুমি তো দেখছি নির্দোষ স্টিভকেও মারতে পারো। শঙ্কর ফোনটা পকেটে রেখে হ্যাঁ সূচক মাথা দোলালো। প্রস্তাব শুনতে এবং মানতে সে রাজি। শঙ্করের চোখ মুখ রুক্ষ হয়ে এলো। মৃদু বাতাসে এলোমেলো চুল কপাল জুড়ে। মাথাটা খানিক উঁচু করে কণ্ঠস্বরে তীক্ষ্ণতা এনে সে বলল, এই কি চাস? হ্যাঁ, আমার পেছন ছাড়ছিস না কেন? তোর মালিক সুমিকে তো আর আমি মারিনি। যারা মেরেছে তাদের পেছনে জানা, তাদেরকে জ্বালাতন কর। আমার পেছনে লেপ্টে আছিস কেন? স্টিভের দেহটা যন্ত্রের মতো এক পা করে শঙ্করের সামনে এসে দাঁড়ালো। খিক খিক করে দুপাটি দাঁত বের করে হেসে সে বলল, আমি তো খুনির পেছনেই লেগে থাকি খোকা, তুমিও তো একজন খুনি। তুমিও তো সনাতনকে গলা টিপে খুন করেছিলে, করনি? এই সাহস থাকলে স্টিভের দেহ থেকে বেরিয়ে আমার সামনে আয়, তোকে জিন্দা পুড়িয়ে মারবো। গতবারের কথা মনে নেই তোর? হ্যাঁ, গতবারের কথা মনে নেই? হাতুড়ি দিয়ে তোর দেহটাকে একেবারে থেঁতলে দিয়েছিলাম। সব মনে আছে আমার, সব। কথাটা শেষ করেই স্টিভ শঙ্করের দু কাঁধে শক্ত হাতে চেপে ধরল। ব্যথা পেয়ে শঙ্কর মৃদু গোঙানি দিয়ে উঠল। আমার আরেকজনকে খুন করতে হবে, তাকে তুমি এনে দেবে, বুঝলে? তবেই আমার হাত থেকে তুমি এবং তোমার পরিবার রেহাই পাবে। আন্ডারস্ট্যান্ড? কাকে চাই তোমার? কাকে চাই?
আমি জানলে তো আমি নিজেই গিয়ে খুন করে ফেলতাম। এত সময় এত বছর গেছে, লাস্ট খুনিকে খুঁজে পাওয়া আমার পক্ষে মুশকিল। তোমাকে আমার সহায়তা করতে হবে, নইলে তোমার বাচ্চাকে মেরে ফেলবো আমি। কোনো তথ্য ছাড়া আমি তোকে কিভাবে খুঁজে দেব? লোকটার নামটা ফাহিম হোসেন। বয়স কত হবে সেটা তুমি অনুমান করে নাও। লোকটার 2 মেয়ে এবং 3 ছেলে ছিল। বর্তমানে ঢাকাতেই আছে, এই শহরের কোনো এক প্রান্তে হয়তো। আমি লোকটাকে জীবিত চাই, অ্যাট এনি কস্ট। শঙ্করের কাঁধটা ছেড়ে দিয়ে স্টিভ গুদাম ঘরের দিকে যেতে যেতে কথাগুলো বলল। পৃথিবীর সব থেকে জনঘন শহরে তুমি একজন বুড়ো লোককে খুঁজছো, যার 2 মেয়ে 3 ছেলে। এই শহরের প্রত্যেক বর্গ কিলোমিটারে কত হাজার পরিবার থাকে তুমি জানো? প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দেখো, গিয়ে জিজ্ঞেস করো। সাহস সঞ্চার করে কথাগুলো বলে চলল শঙ্কর। সে বেশ বুঝেছে পরজীবীটার তাকে প্রয়োজন। মারার হলে আগেই মেরে ফেলতো, কিন্তু তা সে করেনি। একে কথার জালে যদি ফাঁসানো যায়, প্রয়োজনে তাই করবে। এই দেখো, তোমার প্রথম হোস্ট বা বাহক, সে যাই হোক, সেটা সুমি, বুঝলে? ওর সাথে যা হয়েছে খারাপ হয়েছে আমি জানি, কিন্তু তুমি যেটা করছো সেটা মোটেই ঠিক নয়। আমার নির্দোষ পরিবারকে এইসবের মধ্যে কেন টানছো তুমি? আমি নিজে থানায় গিয়ে সনাতনের খুনের দায় আমি নিজের ঘাড়ে নিয়ে নেব। আমার ফাঁসি হলে হবে, তাও এইসব আমার দ্বারা আর সম্ভব নয়। শঙ্কর ঢোক গিলল। স্টিভ এগিয়ে এলো। শঙ্করের বাঁ হাতটা চেপে ধরে সে কঠিন স্বরে বলল, শঙ্কর হেল্প না করলেও শ্রাবণীর পেটে থাকা বাচ্চাটার বাবা তো অবশ্যই করবে। শ্রাবণীর পেটে আমার একটা আছে, এখান থেকে নির্দেশ দেব, আর ওখানে তোমার বাচ্চাটাকে মেরে দেবে। তোমার আঙুল এমনি এমনি তো আর সেদিন ঠিক করিনি, বুঝলে শঙ্কর? তোমার আশেপাশে যত লোক আছে সবার দিকে নজর রাখো, পেয়ে যেতে পারো আমার শিকারটাকে। আমাকে এই জোনাকিদের ভিড়েই পাবে তুমি। শঙ্কর আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না। পরজীবীটার হাত থেকে ছাড়া পেতেই সে হাঁটা লাগালো। দ্রুত মূল সড়কে এসে গাড়িতে চড়ল। এরপর সোজা বাড়ি ফিরে এলো। ফোন করে দোকানের কর্মচারীটাকে বলে দিল আজকের মতো যেন দোকানটা বন্ধ করে দেয়। 2টো অর্ডার অবশ্য এসেছিল, তবে শঙ্কর সেসব নিয়ে আগামীকাল দোকানে বসে আলোচনা করবে। তুমি এখন কেমন আছো? ব্যথাটা একটু কমেছে? জল খাওয়ার পরে কমে যায়। মনে হচ্ছিল পেটের ভিতর যেন কিছু একটা কামড়াচ্ছিল। এভাবেই কেটে যায় 7 মাস। এদিকে সর্বাণী এবং শঙ্করের সম্পর্কটাও ধীরে ধীরে খাপছাড়া হতে থাকে। দুজনের মাঝে দূরত্ব বাড়তে থাকে। শঙ্কর আর আগের মতো মানুষ নেই, কেমন অর্থকামুক হয়ে উঠেছে। অতিরিক্ত হাস্যরসিক, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে এড়িয়ে যায়, লেট করে রাতে ফেরে। সর্বাণী কিংবা পরিবার দুয়ের জন্য তার যেন সময়ই নেই। কোনো প্রশ্ন করলে কেবল কাজের বাহানা। এদিকে সর্বাণীর ডেলিভারির সময়টাও ঘনিয়ে আসছে। মাস 2 পর সর্বাণীর কোল জুড়ে এক ফুটফুটে ছেলে আসে, এবং তার সঙ্গে শঙ্করের দূরত্বটাও যেন এতে কিছুটা কমে। হাসপাতালে ছেলেকে কোলে নিয়ে হাসছে শঙ্কর। পাশের সিটে শুয়ে আছে সর্বাণী। সবে জ্ঞান ফিরেছে তার। বাপ ছেলেকে একসাথে রেখে তার মুখেও লম্বা একটা হাসি ফুটে ওঠে। সর্বাণীর জ্ঞান ফিরতে দেখে শঙ্কর ছেলেকে সর্বাণীর কোলে দিল। ছেলের মুখটা দেখতেই সর্বাণী চমকে ওঠে। ছেলের চোখ দুটো কেমন যেন সবুজ সবুজ। এত মাস যে পরজীবীটার কথা সে ভুলেছিল, সেই স্মৃতি আবারও ভেসে ওঠে। শঙ্কর সর্বাণীর আতঙ্কিত মুখ দেখে ছেলেকে নিজের কাছে নিল। অমন করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মানুষের চোখের মনি কত রকমের হয় জানো? খামোখা ভয়ে পেয়ে আমার ছেলেটাকে ভয় দেখাবে না। ছেলের নাম কি রাখবে ভাবলে? প্রশ্ন করল সর্বাণী। শঙ্করের পর গম গম করে বলল, আমি তো আমার ছেলের নাম রাখবো বহুরূপী। সব শুনে সর্বাণীর মুখটা পুনরায় পানসে হয়ে গেল। সেই দেখে শঙ্কর হাসে, বলে, আরে মা বলেছে ছেলে হলে হাসান নাম দিবে, ওই রাখবো আমি। নিজের প্রতি নিজেই কিছুক্ষণ দ্বিধায় ভোগে ওঠে সে। নিজে থেকেই বলে ওঠে, আজকাল মাথাটা আমার গেছে একেবারে, কি সব উল্টো পাল্টা বলে ফেলি। আরে তোর বাবার জীবনে অনেক ঘটনা, বুঝলি, সবই খাচ্ছে। বড় হলে তোকে আষাঢ়ে গল্প শোনাবো, নে।
বলে হেসে উঠল শঙ্কর, সঙ্গে ওর ছেলেও। এতক্ষণ আপনি শুনছিলেন বহুরূপী, রচনা সুমিত মিত্র। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, আর্য, তৃষা, শুভ, সৌমিক, নীল, ঋদ্ধি, সৌভিক, সৌরভ, রৌনক, পার্থ। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য ও রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো। নমস্কার।